আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। কি অবস্থা তোমাদের, কেমন আছো? তোমাদের সাথে এইচএসসি এফআরসির ক্লাসে আজকে আমার প্রথমবারের মতো দেখা, বা প্রথমবারের মতো হচ্ছে তোমাদের সাথে আর কি ক্লাস। এর আগে অন্য কোর্সে হয়তো বা দেখা হলেও হতে পারে, বাট এফআরসিতে আজকে প্রথম। সো একটু পরিচয় দেই। আমার নাম সাবরিনা সাবরিনা আলম, পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্ট থেকে। তোমাদের আজকের ক্লাসে ইনশাল্লাহ আমি থাকবো তোমাদের সাথে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছো সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো বলো? সৌরভ, নোয়াখালী কেন যাব? নোয়াখালীতে কি কাজ? আচ্ছা, ভালো আছো, ওকে। সো আমাকে কি ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছো? বোর্ড ক্লিয়ার এবং আমাকে ঠিক মতো, মানে আমাকে না, বোর্ডটা ক্লিয়ার কিনা এবং ঠিকঠাক মতো অডিও শুনতে পাচ্ছো কিনা একটু জানাও তো আমাকে। ওকে, ঠিক আছে, ভালো নাই, সমস্যা নেই, মাঝে মাঝে একটু খারাপ থাকাও দরকার, কারণ খারাপ না থাকলে তুমি আসলে ভালো থাকার মাহাত্ম্য তো বুঝবা না। ওকে, সো আমরা হচ্ছে যেহেতু এই বছর ইনশাল্লাহ সবাই এইচএসসি পরীক্ষা দিব, আমাদের প্রত্যেকের আর কি গ্রুপ সাবজেক্টগুলোর অনেক প্রেশার থাকে। সায়েন্সের হলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির একটা প্রেশার আছে, অথবা অন্য কোনো গ্রুপের হলে কমার্স বা আর্টস, সেক্ষেত্রেও তোমার গ্রুপ সাবজেক্টের কিছু প্রেশার থাকে। সো বাংলা আসলে কতটুকু পড়া হয়েছে জানি না। তো আমরা আসলে এই এফআরসির ক্লাসগুলোতে, রিভিশন ক্লাসগুলোতে আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোরই কিছু বিষয় আলোচনা করার ট্রাই করি, যাতে তোমার আবার একটু রিকল হয়, আবার তোমার একটু পড়াটা যাতে চোখের সামনে আসে, যাতে তুমি হচ্ছে পরীক্ষার কি সবকিছু নষ্ট না করে আসো। সো এই চেষ্টাটা আর কি থাকে। সো আজকে হচ্ছে আমাদের 11 নম্বর লেকচারে আমরা ফার্স্ট পেপার থেকে কবিতা পড়বো দুটো। একটা হচ্ছে তাহারই পরে মনে, এই কবিতাটা, আর একটা হচ্ছে পদ্মা কবিতাটা। তাহারই পরে মনে বেশ অনেক বছর ধরেই চলমান, পদ্মাটা কম্পারেটিভলি নতুন সেই তুলনায় সিলেবাসে। সো দুটোই গুরুত্বপূর্ণ, একটা পুরাতন দেখে গুরুত্বপূর্ণ, আর একটা নতুন অ্যাড হয়েছে দেখে গুরুত্বপূর্ণ। সো দুটোই পড়বো। পাশাপাশি তোমরা হচ্ছে এর আগের ক্লাসে সমাস পড়ছো, প্রত্যয় পড়ছো, দুটো দুটো করে লেকচার নিয়ে বেশ ভালোভাবে তোমাদেরকে সমাস এবং প্রত্যয় পড়ানো হয়েছে বলে বিশ্বাস করি। তো আজকে আমরা যেটা করবো, আবার একটু তোমাদেরকে মনে করাই দিব যে তোমাদের আসলে মনে আছে কিনা। এন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমরা বোর্ড প্র্যাকটিস করব, কারণ আমরা জানি যে আমাদের এইচএসসি তে আসলে এই গ্রামার টপিক গুলো কিন্তু বিগত বছরের বোর্ড কোশ্চেন থেকে একটা বেশ ভালো পোর্শন কমন পড়ে। বেশ ভালো পোর্শন না, বলা যায় 90% বা 99%ই আসলে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন থেকে কমন পড়ে। সো এই জন্য বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করা খুব জরুরি, খুবই জরুরি। সো আমরা আজকের ক্লাসে চেষ্টা করবো আর কি বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করার, কেন কোন সমাস হইলো, কেন কোন প্রত্যয় হইলো, এটা একটু আবার মনে করার, যেহেতু আমরা আগে এটা পড়ছি, ঠিক আছে? সো আচ্ছা, সিভিক স্টারে ক্লাস করছো, ঠিক আছে, জেনে ভালো লাগলো। আসো শুরু করি, আমরা প্রথম কবিতা দিয়ে শুরু করব। আমাদের প্রথম কবিতা হচ্ছে তাহারই পরে মনে, সুফিয়া কামালের লেখা কবিতা। আমি জানি লেখক পরিচিতি বা কবি পরিচিতি তোমাদের খুব একটা অ্যাট্রাক্ট করে না, তোমাদের বা সরি ভালো লাগে না, কিন্তু এমসিকিউর জন্য দু একটা জিনিস না দেখলেই না। তো সেক্ষেত্রে তোমার বোর্ড বইয়ে যতটুকু আছে এর বাইরের কিছু তোমার এই স্টেজে এসে আর পড়ার দরকার নাই। যদি এটা অ্যাডমিশনের ক্লাস হইতো তাহলে তোমাকে আমি বলতাম যে না, এই এক্সট্রা ইনফরমেশনটা নাও, ওটা নাও, এরকম বলতাম। কিন্তু যেহেতু তোমার সামনে এইচএসসি পরীক্ষা, তোমার এক্সট্রা ইনফরমেশন নেওয়া একটু প্যারা হয়ে যাবে। এই জন্য বলবো যে বোর্ড বইয়ে যতটুকু আছে ততটুকু তুমি দেখলে তোমার কবি পরিচিতি নিয়ে দুশ্চিন্তা করা লাগবে না। বিশেষ করে তুমি কবি পরিচিতির কোন জায়গাগুলো ভালো খেয়াল করবা, সেটা হচ্ছে যখন কোনো কবি বা সাহিত্যিকের কোনো বিশেষ তথ্য আমরা পাই। ফর এক্সাম্পল, সুফিয়া কামালের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, তার সাহিত্যকর্ম এবং তার সময় যে আসলে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল না, প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা বিরুদ্ধ পরিবেশ ছিল। বিরুদ্ধ পরিবেশ মানে কি? প্রতিকূল পরিবেশ, যে তার পক্ষে ছিল না পরিবেশটা, ঠিক আছে? সো এরকম কোনো বিশেষ তথ্য যদি থাকে, শুধু সেটাকে আমরা খেয়াল করার চেষ্টা করি। ওকে, দেখো, তার সময় মুসলমান নারীদেরকে গৃহবন্দী জীবন কাটাতে হতো, স্কুল কলেজে পড়ার সুযোগ ছিল না। সবচেয়ে গুরুত্ব দিবা উল্লেখযোগ্য রচনাবলিতে। যেহেতু তিনি একজন কবি, তার আমরা কবিতা পাঠ করতেছি, তাই এই উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে আরো বেশি গুরুত্ব দিব হচ্ছে আমরা কাব্যগ্রন্থকে। আবার বলতেছি, যে কোনো কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম থেকে এমসিকিউ আসে ইউজুয়ালি। তো আমরা সাহিত্যকর্মগুলো ভালো করে দেখবো। এখন সাহিত্যকর্ম তো অনেক, কাব্যগ্রন্থ আছে, গল্প আছে, ভ্রমণ কাহিনী আছে, শিশুতোষ গ্রন্থ আছে, স্মৃতিকথা আছে। আমরা কোনটা আরো বেশি গুরুত্ব দিব, সেটা হচ্ছে যেহেতু তিনি আমাদের কাছে কবি হিসেবে আবির্ভূত হয়েছেন, আমরা কাব্যগ্রন্থগুলোকে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করব। আরেকটা কনফিউশন ক্রিয়েট করে আমাদেরকে, সেটা হচ্ছে বলে নিম্নের কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়। এটা বলে তোমাকে তিনটা দিবে কাব্যগ্রন্থ, আর একটা দিবে হচ্ছে ধরো গল্পগ্রন্থের নাম। সেই জন্য কোনটা কাব্যগ্রন্থ আর কোনটা গল্পগ্রন্থ এটা আলাদা করতে পারাটাও জরুরি। আর এখান থেকে বেশি গুরুত্ব দিয়ে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পারি, সেটা হচ্ছে তার একটা স্মৃতিকথা আছে যেটার নাম হচ্ছে ৭১-এর ডায়েরি,
ঠিক আছে, 71-এর ডায়েরি তার একটা স্মৃতিকথা, 71-এর দিনগুলি হচ্ছে জাহানারা ইমামের, দুটো আলাদা আর কি। ওকে, তার বিশেষ তথ্য দেওয়া আছে দেখো, তাকে বলা হয় নারী আন্দোলনে ব্রতী ছিলেন তিনি, নারীদের জন্য তিনি অনেক কাজ টাজ করেছেন, ফলে তাকে আমরা বলি যে নারী আন্দোলনের অন্যতম পথিকৃত। পথিকৃত মানে যিনি হচ্ছে নারীদের আন্দোলনের পথ দেখিয়েছেন, বিভিন্ন অধিকার আদায়ের চেষ্টা করেছেন, এবং তাকে জননী সাহসিকা উপাধিতে ভূষিত করা হয়। এটা আমরা গুরুত্ব দিয়ে দেখব। বাংলা একাডেমি পুরস্কার 21 পদক এবং আরো বেশ কিছু পদক পেয়েছেন। 1999 সালে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেছেন এবং তার জন্ম হচ্ছে 1911 সালে। তাহলে বরিশালে জন্মগ্রহণ করেছেন, পৈতৃক নিবাস কুমিল্লায়। তাহলে আমি একটু আবার রিপিট করি, আমার সাথে সাথে একটু কানে শোনো, মনে থাকবে। সেটা হচ্ছে সুফিয়া কামাল। সুফিয়া কামাল থেকে আমরা তার জন্ম মৃত্যু সালটা যদি খেয়াল করি, জন্ম হচ্ছে 1911 এবং মৃত্যু হচ্ছে কি 1999। কানে শুনো, সুফিয়া কামাল জন্ম 1911, মৃত্যু 1999। তার থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তার সময়ে নারীরা ওইভাবে স্কুল কলেজে গিয়ে পড়াশোনার পরিবেশ পেত না, তাদেরকে গৃহবন্দী জীবন কাটাতে হতো, এটা আমরা দেখছি। তারপর আমরা দেখছি তার দুটো উপাধি আছে, একটা হচ্ছে জননী সাহসিকা, আরেকটা হচ্ছে নারী আন্দোলনের পথিকৃত। আমরা তার গ্রন্থগুলো দেখছি, সেখানে আরো জোর দিয়ে দেখছি তার কাব্যগ্রন্থের নামগুলো: সাঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মোর জাদুদের সমাধি, অভিযাত্রিক, মৃত্তিকার ঘান ইত্যাদি। তার একটা গল্প গ্রন্থ আছে কেয়ার কাটা, ভ্রমণ কাহিনী শিশুতোষ গ্রন্থ আছে, স্মৃতিকথাটার নাম হচ্ছে 71-এর ডায়েরি। শেষ, 2-3 বার রিডিং পড়বা, পরীক্ষার হলে এমনিই মনে পড়বে। এটা সারাদিন গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজের মতো মুখস্থ করার জায়গা না। ওকে, তো মূল কবিতায় আমরা চলে যাই। মূল কবিতাটায় যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই এই কবিতাটার বিষয়বস্তু, এবং এই কবিতাটা থেকে যখন সৃজনশীল আসে কোন জায়গাগুলোকে তারা হচ্ছে ফোকাস করে। সো তাহারই পরে মনে, এখানে বেসিক্যালি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মানে প্রকৃতির সাথে আমাদের হিউম্যান যে মাইন্ড বা আমাদের যে সাইকোলজি, সেটার একটা সম্পৃক্ততা আছে। কিভাবে বুঝবা সম্পৃক্ততা আছে? তুমি খেয়াল করে দেখো, যেদিন প্রচন্ড বৃষ্টি হয় ওই দিন তোমার কিন্তু বাইরে যেতে ইচ্ছা করে না। তোমার মনে হয় যে আমি যদি আজকে একটু কাঁথা মুড়ি দিয়ে বা বাসার বিছানার মধ্যে একটু ঘুমায় থাকতে পারতাম, আম্মুকে একটু রিকোয়েস্ট করে যদি কোনোভাবে একটু খিচুড়ি রান্না করা যাইতো, তাহলে তো একদম মানে 16 আনা একদম পূর্ণ হয়ে যেত। তারপর ধরো শীতকালে আমাদের কি হয়, একটু গরম খাবার দাবার খাইতে ভালো লাগে, ধরো একটু তোমার চা খাইতে মজা লাগবে, বা এই তো শীতের পিঠে টিঠে এগুলো ভালো লাগে। অর্থাৎ প্রকৃতির সাথে আমাদের মনের একটা সম্পৃক্ততা কিন্তু থাকে। আবার তোমার মন যদি খারাপ হয় বা তোমার মন যদি ভালো হয়, তখন প্রকৃতি যত সুন্দরই থাকুক না কেন, এটা কিন্তু তোমার লাইফে কি করতে পারবে না, ইফেক্ট ফেলতে পারবে না। ধরো বাইরে প্রচন্ড সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, একদম ঝুম বৃষ্টি, একদম দেখার মতো একটা বৃষ্টি, আমি তোমাকে একটা পাহাড় চূড়ায় নিয়ে বসায় রাখছি যে দেখো কি সুন্দর বৃষ্টি দেখো। এখন ওই সময় তোমার জীবনে এর থেকে একটা খুব ক্রুয়েল কোনো ঘটনা ঘটছে, তোমার একজন প্রিয় মানুষ হয়তো বা তোমার জীবন থেকে চলে গেছে, বা তোমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে, তোমার কাছে তো ওই বৃষ্টিটা এনজয়েবল মনে হবে না। কেন? কারণ তোমার ব্যক্তিগত জীবনে দুঃখ চলতেছে, আনন্দ উদযাপন করার মতো সময় তোমার কাছে নাই। যেমন ধরো কিছুদিন পরে ধরো তোমার বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষার 2 দিন আগে ধরো তোমার বার্থডে, সো তোমার বার্থডে কি আর তোমাকে ওই এনজয়মেন্ট, ওই আনন্দ দিবে না। তো এটাই হচ্ছে মূলত এই কবিতাটার বিষয়, যে আমাদের প্রকৃতির সাথে, প্রকৃতি ও মানব মন, এটার যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে আমাদেরকে কবি এখানে দেখাতে চেয়েছেন। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক, এটা হচ্ছে আমাদের কবিতার একদম প্রাইমারি এবং একদম প্রথম যে কথা, যেটা না বললেই না সেটা। এবং এখানে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাই, সেটা হচ্ছে একজন ব্যক্তির ব্যক্তি জীবনের যে দুঃখময় ঘটনা, ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনা, সেটার ছায়াপাত। এবং যেহেতু তার ব্যক্তিগত জীবন একটা দুঃখময় ঘটনা ঘটছে, তার প্রথম স্বামী সৈয়দ নিহাল হোসেন, যে কিনা তাকে তার কাব্য সৃষ্টিতে, সাহিত্য সৃষ্টিতে অনুপ্রেরণা দিয়েছেন, এরকম একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, তার কাছ থেকে দূরে সরে গেল, এটা কবির জীবনকে কি বেদনা ভারাক্রান্ত করে ফেলছে। তো তিনি তার এই বেদনা ভারাক্রান্ত অবস্থা থেকে বের হয়ে প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে রূপ রস গন্ধ, এগুলোকে তিনি কি করতে পারতেছেন না, অনুভব করতে পারতেছেন না। সো অনুভবের পেছনের কারণ হচ্ছে তার হৃদয় জুড়ে, তার অন্তর জুড়ে যে বেদনা, যে দুঃখ, সেটা। ঠিক আছে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। সো আমরা কবিতা পড়ি, কবিতা পড়তে পড়তে হচ্ছে আমরা বুঝতে পারবো। মৃত্যুর হৃদয় বিজড়িত বেদনা, না, স্মৃতি বিজড়িত বেদনা হতে পারে। মৃত্যুর হৃদয় বিজড়িত বেদনা শব্দটা তো হইল না শিহাব। আচ্ছা, ওকে, সো কবিতা।
দেখো স্টার্ট হচ্ছে একটা ইনভার্টেড কমা দিয়ে। ইনভার্টেড কমা মানে কি? উদ্ধরণ চিহ্ন। তো উদ্ধরণ চিহ্ন দিয়ে শুরু হচ্ছে মানে, এবং দেখো এখানে এসে শেষ হয়েছে, তার মানে উদ্ধরণ চিহ্নের ভেতরে যেটা থাকতেছে ডাবল ইনভার্টেড কমা, দেখো দুইটা। সো ডাবল ইনভার্টেড কমার ভেতরে যে লাইনগুলো, তাহলে এগুলো কি? একটা ব্যক্তির উক্তি। তাহলে এই কবিতাটা তুমি দেখবা কবি এবং কবিভক্ত এই দুইজনের পারস্পরিক সংলাপের মধ্য দিয়ে আগাইছে। কবি কবিভক্ত এদের দুজনের কি? পারস্পরিক সংলাপ। কবি এবং কবিভক্তের পারস্পরিক সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে আমাদের কবিতাটা সামনের দিকে এগিয়েছে। তাহলে আমরা দেখি, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, প্রশ্নবোধক চিহ্ন। তার মানে যখন হে কবি বলে সম্বোধন করতেছে, তাহলে কবি তো আর নিজেকে নিজে হে কবি বলে সম্বোধন করবে না, তাহলে সম্বোধন কার? সম্বোধন হচ্ছে কবি ভক্তের। কবি ভক্ত কবির কাছে জানতে চাচ্ছে যে হে কবি তুমি নীরব কেন, নীরব মানে চুপচাপ কেন, ফাগুন যে এসেছে ধরায়, ফাগুন মানে আমরা যেটাকে বলি ফাল্গুন মাস। তো ফাল্গুন মাস বসন্তের আগমন ঘটায়। ফাল্গুন চৈত্র এই দুটো মাস বসন্তকাল বলে আমরা চিনি, যদিও এখন এনভায়রনমেন্টের বা ক্লাইমেট চেঞ্জের কারণে বিভিন্ন সময় আমাদের মাসের সাথে বসন্তের বা ঋতুর কোনো মিল থাকে না, বাট স্টিল আমরা যদি মানে ইউজুয়ালি যেভাবে চিন্তা করি সেভাবে যদি চিন্তা করি, তাহলে ফাল্গুন চৈত্র এই দুই মাস কি? বসন্তকাল। তাহলে কবি ভক্ত বলতে চাচ্ছে ফাগুন অর্থাৎ ফাল্গুন কোথায় আসছে? ধরায় আসছে। ধরা মানে কি? ধরা মানে হচ্ছে পৃথিবী বা প্রকৃতি, যাই চিন্তা করো। ধরার আবিধানিক অর্থ পৃথিবী, বাট এখানে প্রকৃতিও চিন্তা করতে পারো, সমস্যা নাই। সো কবি ভক্ত কবির কাছে বলতে চাচ্ছে যে কবি তুমি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া, বরিয়া মানে বরণ করে নেওয়া, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, লবে না মানে নিবে না। সো কবি ভক্ত কবির কাছে জানতে চাচ্ছে যে কেন আপনি নীরব, আপনার এই নীরবতার কারণ কি? আমাদের পৃথিবীতে বসন্তের আগমন ঘটেছে, এখন অ্যাজ এ কবি আপনার কাজ কি? কবিতা লিখে বসন্তকে বরণ করে নেওয়া, কিন্তু আপনি কেন নিচ্ছেন না? আপনার এই নীরবতার পেছনের কারণ কি? সো সে একটা প্রশ্ন করলো। প্রশ্ন শুনে আমাদের কবির কি অভিব্যক্তি, কি উত্তর, সেটা এখন হচ্ছে আমরা একটু দেখবো। সো কি বলছে দেখো, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, তাহলে এই সে কে? সে হচ্ছে কবি। কি করলো? স্নিগ্ধ আখি তুলে জিজ্ঞাসা করলো, দক্ষিণ দুয়ার গেছে খুলি। তার মানে এখানে তোমার অনুধাবনে বা এটা থেকে একটা এমসিকিউ আমরা বিভিন্ন সময় বোর্ডে আসতে দেখি, সেটা হচ্ছে স্নিগ্ধ আখি বলতে কি বোঝানো হয়েছে। তো শব্দার্থতে যেহেতু ডিরেক্টলি ওভাবে বলা নাই, তাহলে তুমি একটু তোমার কমন সেন্স খাটাও, তোমার অপশনগুলোর দিকে তাকাও। ধরো কহিল সে স্নিগ্ধ আখি তুলি, এখন স্নিগ্ধ আখি বলতে তুমি যদি কোমল চোখ, কাতর চোখ এটা চিন্তা করো, তাহলে তার পরের লাইনটার দিকে খেয়াল করো তো, পরের লাইনে কি বলা আছে? দক্ষিণ দুয়ার গেছে খুলি এবং জিজ্ঞাসা। তাহলে আমরা এটাকে বেস্ট অ্যান্সার হিসেবে এটা নিতে পারি যে তিনি জিজ্ঞাসা দৃষ্টি বা প্রশ্ন করছে, জানতে চাচ্ছে, তার উদাসীনতা প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, সো স্নিগ্ধ আখি তুলে তিনি যে জিজ্ঞাসা করলেন, এটা তার মূলত তার জানতে চাওয়ার যে আগ্রহ, জিজ্ঞাসা। এটা যদি জিজ্ঞাসা অপশনে না থাকে, সেক্ষেত্রে তুমি অন্য কোনো অপশন চুজ করতে পারো। তো একটু খেয়াল করবা যখন এমসিকিউ আসে, অনুধাবনমূলক এমসিকিউ, তখন ওই লাইনটার আগে পরে কি লাইন ছিল ওটা একটু খেয়াল করবা। তো দেখো এখানে স্নিগ্ধ আখি তুলির পরের লাইন কি? দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ কবি জিজ্ঞাসা করছেন যে দক্ষিণ দুয়ার খুলে গেছে কিনা, তার মানে তিনি নোটিস করেন নাই, তিনি খেয়াল করেন নাই। বাতাবি নেবু, নেবু মানে হচ্ছে লেবু, হ্যাঁ, আঞ্চলিকতার কারণে নেবু বলা হচ্ছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর, সমীর মানে বাতাস, দক্ষিণা বাতাস, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তার মানে এটা পুরাটুকু আমাদের কবির বক্তব্য। কবি এবার কবি ভক্তের কাছে জানতে চাচ্ছে যে আসলেই বসন্তকাল আসছে। এখন বসন্তকাল আসছে এটা বুঝার উপায় কি? দক্ষিণা দুয়ার খুলবে এবং হচ্ছে আমের মুকুল হবে, তারপরে হচ্ছে আমাদের বাতাবি লেবুর ফুল ফুটবে, এগুলোর গন্ধে গন্ধে প্রকৃতি আকুল হয়ে থাকবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে বসন্তকাল আসছে। সো কবি ভক্তের কাছে এটা হচ্ছে জানতে চাচ্ছেন। 1 মিনিট।
ওকে, সো যেটা বলতেছিলাম, তাহলে এটা কার ছিল? এটা হচ্ছে আমাদের কবির, কবি ভক্তের কাছে একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, এরপরে আমরা যদি তার পরের লাইনটাতে চলে যাই, দেখো তারপরের লাইনে কি হচ্ছে, আবার একটা ইনভার্টেড কমা, তার মানে কি আবার একটা কনভারসেশন স্টার্ট হচ্ছে, আরেকজন কোনো কথা বলতেছে। তাহলে এটাকে, যেহেতু কবি প্রশ্ন করে ফেলছে, তাহলে টেকনিক্যালি চিন্তা করো, তুমি আর আমি কথা বলতেছি, তাহলে তুমি একটা প্রশ্ন করছো, আমি উত্তর দিছি, আবার আমি একটা জিনিস জানতে চাইছি, এখন উত্তর দেওয়ার পালা কার? তোমার। তাহলে তুমি আবার বলতেছো কি, দেখো তাহলে এটা হচ্ছে কি কবি ভক্ত। সো কবি ভক্ত বলছে, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মননা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। তাহলে কবি ভক্ত জানতে চাচ্ছে যে তুমি এখনো দেখো নাই, তুমি এখনো খেয়াল করো নাই। আবার কবি ভক্ত আবারও বলছে, কেন কবি আজ এমন উন্মননা তুমি। উন্মননা এই শব্দটার মানে হচ্ছে উদাসী, পাত্তা না দেওয়া, খেয়াল না করা। সো কবি ভক্ত জানতে চাচ্ছে যে তোমার এই উদাসীনতার কারণ কি, তুমি কেন উদাসী। কোথা তব নব পুষ্প সাজ, তার মানে তোমার নতুন পুষ্প সাজ কোথায়। তার মানে যেহেতু বসন্ত আসছে প্রকৃতিতে, তাহলে কবিও পুষ্প দ্বারা সজ্জিত হবে, বসন্তের আগমন উপলক্ষে তার মধ্যেও কিছু পরিবর্তন আসবে। এই ব্যাপারটা আমাদের কবি ভক্ত এক্সপেক্ট করছিল, কিন্তু যেহেতু কবি পুষ্পসাজ গ্রহণ করে নাই, ফলে কবি তার এই উদাসীনতার কারণ জানতে চাচ্ছে। তাহলে আমরা এই প্যারাটুকু পড়ে বলতে পারি যে আমাদের কবি কি উদাসী, কবির মন অন্যদিকে, কবির মধ্যে একটা কি দেখা যাচ্ছে, উদাসীনতা দেখা যাচ্ছে। প্রথম প্যারার কোনো লাইন থেকে যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে এখন জানাতে পারো। আচ্ছা, ঐশী একটা সুন্দর প্রশ্ন করছো, গঠন রীতির দিক থেকে এটা একটা সংলাপ নির্ভর কবিতা, কিন্তু এই গল্পের একটা বিশেষ আকর্ষণ আছে, সেটা হচ্ছে গল্পটা একটা মধ্যে একটা নাটকীয়তা আছে। ঠিক আছে, তো গঠন রীতির দিক থেকে এটা একটা সংলাপ নির্ভর কবিতা, তোমার পাঠ পরিচিতিতে স্পষ্ট করে বলে দিছে, কিন্তু এটার আকর্ষণীয় দিক বা বিশেষ দিকটা হচ্ছে এই কবিতার নাটকীয়তা, যেটা লাস্ট লাইনে আমরা পাবো। সংলাপ নির্ভর দিক থেকে মানে গঠনের দিক থেকে আসলে তুমি অবশ্যই বলবা এটা একটা সংলাপ নির্ভর কবিতা। আচ্ছা, বন্দনা কি? বন্দনা বলতে সাধারণত আমরা বুঝাই, ধরো আবিধানিক অর্থ যদি তুমি চিন্তা করো, প্রণাম, স্তুতি জানানো, পূজা করা, এরকম। সো এখানে বন্দনা বলতে বোঝানো হচ্ছে ওই যে বসন্ত আসছে ওটাকে উপলক্ষ করে একটা গান রচনা করা, একটা কবিতা রচনা করা, ওকে ওয়েলকাম জানানো, এরকম আর কি। ঠিক আছে, ওকে, এরপর তাহলে পরে চলে যাই। দেখো বলছে, কহিল সে সুদূরে চাহিয়া, সুদূরে চাহিয়া মানে দূরে, অনেক দূরে তাকায় আছে, মানে ওর অ্যাটেনশনটা এখানে নাই, অন্যদিকে, অন্য মনস্ক। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া। অলখ শব্দটার মানে হচ্ছে দৃষ্টির অগোচর, দৃষ্টির অগোচর। পাথার মানে হচ্ছে সমুদ্র। সো আমাদের কবি অন্যমনস্ক, এবং তার অ্যাটেনশনটা কবি ভক্তের সাথে যে কনভারসেশন চলতেছে, সংলাপ বিনিময় চলতেছে, সেখানে নাই। তিনি দূরে কোন একদিকে তাকায়া তিনি হচ্ছে জিজ্ঞাসা করতেছেন, তরি তার এসেছে কি। দেখো, তরি মানে হচ্ছে নৌকা। সো এভাবে তিনি কল্পনা করছেন যে বসন্তের আগমন ঘটবে নৌকায় করে, এরকম। তো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে তরি বানান যেটা, হ্যাঁ, আমাদের কিন্তু এখন অভিধান অনুযায়ী, ডিকশনারি অনুযায়ী তরি বানান এটা কারেক্ট, কিন্তু তোমার কবিতা তো আর তুমি লেখো নাই, কবিতা লিখছে কি সুফিয়া কামাল। সো কবিতায় কবি যেই বানানটা লিখছেন সেই বানানটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে তুমি যখন এই সোনার তরী কবিতার অনুযায়ী আলোচনা করবা, তখন তোমাকে কিন্তু তরি বানান এটাই লিখতে হবে। কিন্তু এমনিতে জেনে রাখো, তরি বানান দীর্ঘ ইকার এখন আর নাই, তরি বানান হচ্ছে হ্রস্ব ইকার। যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করি। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। আগমনী গান মানে যে কোনো কিছুর আগমন উপলক্ষে যেই ওয়েলকামিং সং, সেটাকে বোঝানো হচ্ছে। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। তার মানে এখানেও আমরা একই জিনিসই দেখতে পাচ্ছি, যে কবি ভক্তের বক্তব্য অনুযায়ী আমরা যেটা দেখতে পাই, যে আমাদের কবির মধ্যে জানার আগ্রহ আছে যে আসলে বসন্ত আসছে কিনা, কিন্তু প্রকৃতিতে আসলেই বসন্ত আসছে কিনা এটার সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন, এবং তিনি কি রাখেন নাই, খোঁজ রাখেন নাই। তারপর আবার কবি ভক্তের কনভারসেশন, কবি ভক্ত জানতে চাচ্ছে যে কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এমর মিনতি। মানে কবি ভক্ত বলছে যে ওগো কবি, তুমি ঠিক আছে খেয়াল করো নাই, বুঝতে পারো নাই বসন্ত আসছে, এখন তুমি একটা কাজ করো, বসন্তের বন্দনা গাও তোমার কণ্ঠে। তব কণ্ঠে মানে তোমার কণ্ঠে শুনবো বসন্তের গান, এটা আমার মিনতি, তোমার কাছে অনুরোধ। থাকে না যে ধরো ঈদের সময়
আমাদের আম্মুরা হয়তো বা একটা কোনো বিশেষ ডেজার্ট বানায়, ওই ডেজার্টটা না খাইলে আমাদের ঈদ ঈদ ফিল হয় না। বা ধরো তোমার বার্থডেতে তোমার মা হচ্ছে পায়েস রান্না করে, ওই পায়েসটা না খাওয়া পর্যন্ত তোমার কাছে মনে হয় না তোমার বার্থডে হয়েছে। তো এরকম কবি ভক্তেরও এই কবির কণ্ঠে বসন্ত বন্দনা না শুনে তার কাছে বসন্ত বসন্ত ফিল হচ্ছে না, এই জন্য তার এরকম বারবার বারবার রিকোয়েস্ট করা এবং তাকে বারবার বারবার বন্দনা সঙ্গীত রচনা করার জন্য মিনতি করতেছেন। না হয় কবির কাছে কবি ভক্তের কাছে বসন্তের আগমনটাকে পরিপূর্ণ মনে হচ্ছে না। ওকে, সো এত বিনতি শোনার পরে, এত রিকোয়েস্ট শোনার পরে এই জায়গায় যদি তুমি থাকতা কি করতা? একটা গান লিখে দিতা। আমি যদি মা হইতাম একটা পায়েস রান্না করেই না হয় দিতাম। কবি আবার টলতেছে না। কবি কি বললো দেখো, কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলে নিত এসেছে তা ফাগুনের সরিয়া। তার মানে কবির হৃদয় না হয় দুঃখ ভারাক্রান্ত, কবির হাজবেন্ড মারা গেছে, কবির স্বামী মারা গেছে, তাই তিনি বসন্ত বরণের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না এবং তিনি উদাসী। কিন্তু তিনি বসন্ত বরণ করেন নাই বলে বসন্ত তো বসে থাকে নাই, সময় তো কারোর জন্য বসে থাকে না, ঋতু কি পরিবর্তন না হয়ে আরেকজনের জন্য বসে থাকে? থাকে না। তো কবি বলতে চাচ্ছেন যে আমি না হয় আমার হৃদয়ের দুঃখের জন্য, বেদনার জন্য বসন্তকে বরণ করে নেই নাই, কিন্তু প্রকৃতিতে বসন্ত তো ঠিকই তার আপন নিয়মে চলে আসছে। তো এই জন্য তিনি খুব একটা বোদার্ড না, তার মনে হয় যে তিনি গান বা না গান এটাতে কিছু আসে যায় না, তার গান গাওয়া না গাওয়াতে প্রকৃতির কোনো ক্ষতি হবে না, ফলে তিনি হচ্ছে কি করবে না, গান গাইবেন না। তো এটা মূলত যে নারীদের স্বভাব সুলভ যে অভিমান, এই অভিমানের একটা বহিঃপ্রকাশ ঘটায়, সেটা কবি ভক্ত বুঝতে পারছে। কবি ভক্ত বলতেছে দেখো, কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। তো কবি ভক্ত বলতে চাচ্ছে যে ঠিক আছে বসন্ত আসছে, কিন্তু তুমি অভিমান করছো কিনা এটা আমাকে একটু জানাও। প্রকৃতিতে বসন্তের আগমন ঘটছে ঠিকই, কিন্তু তুমি বৃথাই মানে শুধু শুধুই বসন্তকে কি করলা, ইগনোর করলা, অবহেলা করলা। এই অবহেলাটা করার দরকার নাই, তুমি অবহেলা করাতে আমিও বসন্ত উপভোগ করতে পারতেছি না। কহিল সে পরম হেলায়, তাহলে এই সে কে? এই সে হচ্ছে আমাদের কবি। তো কবি পাত্তা দেয় নাই, কবি হেলা করে উদাসীনতার সাথে হেলাফেলা করে বলতেছে বৃথা কেন, ফাগুন বেলায় ফুলকি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনিকে ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। তাহলে তিনি জানতে চাচ্ছে কবি ভক্তের কাছে যে আমি কেন ওকে বৃথাই অবহেলা করলাম, আমি তো অবহেলা করিনি, ও তো ঠিকই আসছে। ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, গাছের শাখায় শাখায় কি ফুল ফোটে নাই? ফুটছে। পুষ্পারতি, পুষ্পারতি শব্দটা ভাঙলে তুমি এটা পাবা, পুষ্প যোগ আরতি, একটা পাবা পুষ্প আর একটা পাবা কি আরতি, তার মানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, আরতি জানানো। তো বলছে ঋতুরাজ, ঋতুরাজ মানে কি? ঋতুরাজ মানে হচ্ছে বসন্ত। সো বসন্ত কি ফুলের শুভেচ্ছা পায় নাই? প্রকৃতি কি বসন্তকে এনাফ পরিমাণে ফুল উপহার দেয় নাই? দিছে তো। মাধবী কুড়ি, মাধবী কুড়ি একটা ফুল, এই ফুলের বুকে কি গন্ধ নাই? আছে। করে নাই অর্ঘ্য বিরোচন, অর্থাৎ তাকে কি উপহার দেওয়া হয় নাই বসন্তকে, মানে বসন্তের উপহার কি? বসন্ত প্রকৃতিতে আসবে, ওর আগমন উপলক্ষে প্রকৃতি গাছের শাখা ডালপালা এগুলো ফুলে ফুলে সজ্জিত হবে, এটা দেখে বসন্ত মনে করবে যেটা আমি আসা উপলক্ষে উপহার। ঠিক আছে। সো এরপর কবি ভক্ত বলছে হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? হ্যাঁ ঠিক আছে বসন্ত আসছে, কিন্তু তোমার কেন বসন্তের প্রতি, তব মানে তোমার, তোমার কেন বসন্তের প্রতি এই বিমুখতা? বিমুখতা মানে অনাগ্রহ। তারপর কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। সো এই দুটো কথাই আসলে কবি ভক্ত বলতে চাচ্ছে যে তুমি ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করতেছো, ইগনোর করতেছো, করে তুমি ঋতুরাজ বসন্তকে ব্যথা দিচ্ছ, কষ্ট দিচ্ছ। তারপর এখানে আমাদের কবির কনভারসেশন দিয়ে আমাদের এই সংলাপ নির্ভর কবিতাটা শেষ হচ্ছে। কবি বলছে এখানে বলা হচ্ছে কহিল সে কাছে সরে আসি, তাহলে কবি ভক্ত আর কবির মধ্যে একটু ডিস্টেন্স ছিল। তো কবি এখন কি করলো, একটু কাছাকাছি আসলো, যেহেতু আস্তে কথা বলবে, তার মন মেজাজ খারাপ, জোরে কথা বলতে পারতেছে না। তো সে কাছে সরে আসলো, কাছে সরে এসে বলল কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে উত্তরীয়, উত্তরীয় মানে হচ্ছে চাদর। তুমি দেখবা বিভিন্ন ধরনের পদক প্রদান করার যে অনুষ্ঠানগুলো থাকে, সেখানে যারা ধরো পদক পাবে তাদেরকে তুমি দেখবা সম্মানসূচক একটা ওড়নার মতো পরানো হয়, গলার পেছন দিয়ে এনে এভাবে করে পরানো হয়, এটাকে বলে উত্তরী বা উত্তরীয়। তো কুহেলি শব্দের অর্থ কুয়াশা, আর উত্তরী মানে হচ্ছে সেই উত্তরীয় বা চাদর। মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে শীতকালকে। তাহলে লাইনটা আমরা যদি ব্যাখ্যা দাঁড় করাই, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, তার মানে কুয়াশার চাদর। শীতকাল, মাঘের সন্ন্যাসী মানে কি শীতকাল, শীতকাল তার আশেপাশে
কুয়াশা নিয়ে চলে গেছে, মানে কুয়াশাটা ওর শীতকালকে, ধরো এটা হচ্ছে, ধরে নিচ্ছি এটা আমার শীতকাল, বক্তব্যের সুবিধার্থে ধরে নিলাম ও শীতকাল। এখন শীতকালের আশেপাশে কি কুয়াশা না? তো কুয়াশাটাকে এমন ভাবে ঘিরে আছে, মনে হচ্ছে যে একটা চাদর দ্বারা যেভাবে আমরা আমাদেরকে আবৃত করে রাখি, ঠিক অনেকটা ওরকম। সো কুহেলে উত্তরিতলে মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে কুয়াশার চাদরের নিচে করে শীতকাল গিয়াছে চলিয়া, মানে চলে গিয়েছে পুষ্পশূন্য দিগন্তের পথে। তোমরা এতটুকু নিশ্চয়ই জানো যে শীতকালে কিন্তু আমাদের গাছ থেকে পাতা টাতা পড়ে যায়, বসন্তে আবার নতুন পাতা জন্মায়। সো এই যে শীতকালের চলে যাওয়ার যে ব্যাপারটা, সেটাকে তিনি আসলে তার জীবনের ঘটা যে আপনজনের বিদায়, সে বিদায়ের সাথে এক করে দেখছেন। রিক্ত হস্তে, রিক্ত হস্ত মানে কি? খালি হাতে, রিক্ত মানে খালি, আর হস্ত মানে তো হাত। তো তিনি বলতে চাচ্ছেন শীতকাল কুয়াশার চাদর আবৃত করে চলে গেছে, এই ব্যাপারটা তিনি দেখতেছেন কিসের সাথে? এই যে তার প্রিয়জন চলে যাওয়া, বা তার তাকে অনুপ্রেরণা দিয়েছেন যে পুরুষ, তার আকস্মিক মৃত্যু, অর্থাৎ আকস্মিক মৃত্যু বা তার এই চলে যাওয়া, এই দুটোকে তিনি এক করে দেখছেন। এবং তার এই মৃত্যুর কারণে তার হৃদয়ে যেহেতু বেদনা ভারাক্রান্ত, ফলে তিনি কি করতে পারতেছেন না, কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছেন না। দেখো বলছে কি, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহলে এটাই হচ্ছে আমার এই কবিতার মূল যে নাটকীয়তা, সে নাটকীয়তার জায়গা। আমরা কবিতার শুরু থেকে কনভারসেশন দেখতেছি, অর্থাৎ সংলাপ দেখতেছি। এটা গঠননীতির দিক থেকে কি একটা পারস্পরিক সংলাপের মধ্যে, তো তাহলে এটা একটা সংলাপ নির্ভর কবিতা। তো আমরা যখন সংলাপ শুনতেছি, আমরা চিন্তা করতেছি ভাই কবির কি হয়েছে, কবি ভক্ত এত রিকোয়েস্ট করতেছে, কবি কেন সেই রিকোয়েস্ট রাখতেছে না। তো এই প্রশ্ন নিজেদেরকে করতে 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 লাস্ট লাইনে এসে নাটকীয়তার মতো, নাটকের ক্লাইম্যাক্সের মতো আমরা জানতে পারলাম যে কবির এই মন খারাপের পেছনের কারণ হচ্ছে কবি তার স্বামীকে ভুলতে পারছেন না, ফলে তিনি তার যে কাজ, সে কাজে কি করতে পারতেছেন না, মনোনিবেশ করতে পারতেছেন না। যেহেতু তার হৃদয় বেদনা ভারাক্রান্ত, ফলে তিনি প্রকৃতির যে রূপ রস গন্ধ, সেটাতে তিনি কি করতে পারতেছেন না, মানে এই কাজে তিনি মনোযোগ দিতে পারছেন না। এই হচ্ছে আমাদের কবিতা। কেন কবি বসন্তের আগমনে উচ্ছ্বসিত নন, এটার অ্যান্সার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারো। বানান পরিবর্তন করছে মাসুদ, এই জন্য। কিন্তু তুমি বানান পরিবর্তিত বানান লিখবা না, তরি বানান কবিতা অনুযায়ী লিখবা, এমনিতে জেনে রাখার জন্য জেনে রাখতে পারো আর কি। না রোহিত, আজকে ডিটেলস সমাস প্রত্যয় পড়ানো হবে না। সমাস প্রত্যয়ের ডিটেলস ক্লাস তুমি তোমার যেখান থেকে এখন লাইভ ক্লাস করতেছো, সেখানেই তুমি হচ্ছে আর্কাইভ পাস্ট ক্লাসে যাবা। পাস্ট ক্লাসে গেলে তুমি হচ্ছে আগে সমাস প্রত্যয়ের যে ডিটেলস ক্লাস হয়েছে সেটা পাবা। আজকের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব না। আজকের ক্লাসে আমরা হচ্ছে শুধু বোর্ড প্র্যাকটিসের দিকে এবং খুঁটিনাটি যে আমাদের কনফিউশন গুলো থাকে সেগুলোর দিকে বেশি মনোযোগ দিব। আহারে চৈতি, ভেরি স্যাড। আচ্ছা, দ্বিতীয় লাইন, এই দ্বিতীয় লাইন, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী মানে কি? ওই যে কুয়াশার চাদরের নিচে করে শীতকাল চলে গেছে, এটাকে বোঝানো হচ্ছে। শীতকালের যে চলে যাওয়া, এই চলে যাওয়াটা কি মনে হচ্ছে যে কুয়াশার চাদর আবৃত করে খালি হাতে চলে গেছে। হ্যাঁ, তাহারে বলতে তার স্বামী সৈয়দ নিহাল হোসেনকে বোঝানো হয়েছে। ওকে। উন্মননা মানে হচ্ছে উদাসী, মন নাই এরকম, মানে উন্মননার অনেক মিনিং থাকে, এখানে উদাসী। উন্মননা মানে উৎকণ্ঠিত হতে পারে, ব্যাকুল হতে পারে, উদাস হতে পারে। সো আমরা উদাসটা নিচ্ছি আর কি এই কবিতা অনুযায়ী। একটা শব্দ তো অনেক মিনিং থাকে, তুমি কবিতা অনুযায়ী একটা মিনিং নিতে হবে আর কি। ওকে, হ্যাঁ শীতকালে। ঠিক আছে, এখানে শব্দের অর্থগুলো দেওয়া আছে, একটু নিজেরা দেখে নিও। এখানে তো আমার বোঝানোর কিছু নাই, বাট শব্দার্থ দেখবা। শব্দার্থ থেকে জ্ঞানমূলক এবং এমসিকিউ দুটোই থাকে। অর্ঘ্য বিরোচন, এটা একটু ভালো করে দেখতে পারো, এটা বিভিন্ন সময় আসে। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী বলতে কি বুঝেছে দেখতে পারো। তারপর এটাতে ব্যাখ্যা দেওয়া আছে, কাকে মনে পড়ে, কেন মনে পড়ে। এই যে উন্মননা শব্দের অর্থ কে জানি জানতে চাইছিলা, দেখো উদাসটা আমরা এখান থেকে নিচ্ছি, বাকিগুলো আবিধানিক ভাবে মিনিং, কিন্তু আমাদের কবিতা অনুযায়ী আমরা উদাসটাকে বেশি গ্রহণ করতেছি আর কি। সরিয়া মানে স্মরণ করে, ঋতুরাজ, বসন্ত, এরকম আরো যা যা তোমার প্রয়োজন দেওয়া আছে, একটু দেখে নিও। ওকে, তো আসো এবার, দুঃখিত, আসো আমরা হচ্ছে এবার এই কবিতাটার যে সৃজনশীল একটা একটু দেখি, প্র্যাকটিস করি, তাহলে আমরা আর কি বুঝতে পারবো যে এখানে কি রিলেটেড বা কি ধরনের সৃজনশীল এখান থেকে আসে। দেখো বলছে, আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। তার মানে কেউ একজন আসবে,
এটা আমরা আশা করতেছি, কিন্তু সে আসতেছে না। ওই যে কবির যেরকম স্বামী আর আসবে না, ওরকম আর কি। তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু দিয়ে গাঁথবো মালা, নাইবা তুমি এলে। তাহলে এখানে দেখো ওই যে কারো একজনের স্মৃতির কথা বলা হয়েছে, স্মৃতি, তাকে মিস করতেছে, কিন্তু সে কি আসবে? আসবে না, সে আসবে না। তার স্মৃতি দিয়ে কি করবে? মালা গাঁথবে সেই। আচ্ছা, উত্তরী শব্দের অর্থ কি বলো? উত্তরী শব্দের অর্থ কি? একটু আগে আমরা দেখছি, আমি নিজে লিখে দিচ্ছি উত্তরী শব্দের অর্থ। আব্দুল্লাহ, তোমার প্রশ্নটা তো আমি বুঝি নাই ভাইয়া, ভাবের দিক থেকে কি বলতে, মানে প্রশ্নটা পুরোটা করো, এখন না করে শেষেও করতে পারো। উত্তরী মানে হচ্ছে চাদর, গুড। উত্তরী তাহলে পুরোটা লিখবা, আমি ছোট করে লিখতেছি, তুমি আবার ছোট করে লিখো না, তুমি ক লিখে লিখবা। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। একটা শব্দ লিখবা না, একটা শব্দ লিখলে একে 0.5 দিলেও তুমি কিছু বলতে পারবা না, পুরো বাক্যটা লিখবা। আচ্ছা, এরপর কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, পংক্তিটি বুঝিয়ে লেখো। সো বুঝিয়ে লিখতে হলে আমাকে দুইটা প্যারা তো করতে হবে। প্রথম প্যারায় আমি তাহলে প্রথম বাক্যে আমি জ্ঞানমূলকের একটা অ্যান্সার দিব। আমি বলবো যে উক্তিটি দ্বারা বা পংক্তিটি দ্বারা কবি এখানে কি করতেছেন? শীতকে মাঘের সন্ন্যাসী হিসেবে কল্পনা করছেন, যে সন্ন্যাসী কি করছে? কুয়াশার চাদর পরে চলে গেছে। তারপরে আমরা এটাকে ব্যাখ্যা করব, যে কিভাবে ব্যাখ্যা করব, যে শীত যেরকম খালি হাতে সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে দিয়ে পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে, এই ব্যাপারটা মূলত আমাদের কবির যে স্বামী, প্রথম স্বামী, এবং কাব্য সাধনায় তাকে যিনি অনুপ্রেরণা দিয়েছেন, সৈয়দ নেহাল হোসেন, তার আকস্মিক মৃত্যু, তার আকস্মিক চলে যাওয়া, এবং এই চলে যাওয়ার কারণে তার মনে আসা বিষণ্ণতা, বেদনার সাথে তিনি কি করতেছেন? রিলেট করতেছেন বা সম্মিলিত করতেছেন, সম্পর্ক করতেছেন। ওকে, তার মানে মূলত হচ্ছে ওই অন্তর্নিহিত তাৎপর্যটা আর কি তোমাকে ব্যাখ্যা করতে হবে। এরপর গ, উদ্দীপকে তাহারই পরে মনে কবিতার সাদৃশ্যমূলক দিক কোনটি? এটা তো খুব সহজ। সাদৃশ্যমূলক দিক কি? দেখো, এখানে কাউকে হারাইছে, তার স্মৃতির কথা বলতেছে না? তাহলে এখানে কি? এই যে নাইবা তুমি এলে, অশ্রু দিয়ে গাঁথবো মালা, তার মানে কি? প্রিয়জন ছিল নিশ্চয়ই, সে প্রিয়জন এখন আর নাই, মানে কি? হারায় ফেলছে। তাহলে উদ্দীপকে তাহারই পরে মনে কবিতার সাদৃশ্যমূলক দিকটি হচ্ছে প্রিয়জন হারিয়ে ফেলার যেই ব্যথা বা বিয়োগ ব্যথা, এটার সাথে আমরা কি করতে পারি? রিলেট করতে পারি। এখানে দেখো, এই যে তোমার স্মৃতির পরস্পর অশ্রু দিয়ে গাঁথবো মালা, তার মানে উদ্দীপকের কবি কি করতেছে? অশ্রু দিয়ে মালা গাঁথবে, মানে তো অবশ্যই আনন্দের অশ্রু না, দুঃখের অশ্রু। আর আমাদের তাহারই পরে মনে কবিতার ক্ষেত্রে আমরা কি দেখতেছি? যে কবির প্রিয়জন হারানোর কারণে তার মনে একটা ব্যথা আছে, তিনি কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না, তিনি প্রকৃতির বন্দনা করতে পারছেন না, বসন্ত বন্দনা করতে পারছেন না, প্রকৃতির যে রূপরস গন্ধ সেখানেও তিনি মনোনিবেশ করতে পারছেন না, বসন্তের আগমন উপলক্ষে তিনি মোটেও উৎফুল্ল নন, তিনি উদাসী। সো এই জায়গায় আমরা হচ্ছে কানেক্ট করব। উদ্দীপকটি যেন তাহারই পরে মনে কবিতার বিরোহী সত্তার প্রতিচ্ছবি, তোমার মতের পক্ষে যুক্তি দাও। দেখো, এই ধরনের প্রশ্নগুলোতে ওরা না অ্যান্সার বলে দেয়, তোমার এর বিরুদ্ধ মতে যাওয়ার সুযোগ নাই। যদি তোমাকে বলতো যে উদ্দীপকটি তাহারই পরে মনে কবিতার সমগ্র ভাব প্রকাশ করে কি না, তখন তুমি বলতে পারতা যে হ্যাঁ করে বা করে না। কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর ভাষা একটু খেয়াল করো, ওরা তোমাকে অ্যান্সার বলেই দিছে, তুমি বেটার অন্য কোনো মতে না যাওয়া। দেখো বলছে কি, উদ্দীপকটি যেন তাহারই পরে মনে কবিতার বিরোহী সত্তার প্রতিচ্ছবি, তোমার মতের পক্ষে যুক্তি দাও। মানে বললো কি, তোমার একটা মত দাও, মতের পক্ষে যুক্তি দাও। দেখাচ্ছে ওরা খুব লিবারাল, বাট অ্যাকচুয়ালি না, ওরা কিন্তু অ্যান্সারটা বলেই দিছে যে উদ্দীপকটি তাহারই পরে মনে কবিতার বিরোহী সত্তার প্রতিচ্ছবি, তুমি এর এগেইনস্টে যাওয়া উচিত না, সুযোগ নাই। সুযোগ অন্য অন্য ভাষা ব্যবহার করলে থাকতো, এখানে তোমার এই ওদের পক্ষেই থাকতে হবে। ওরা কি বলছে? কবিতার বিরোহী সত্তার প্রতিচ্ছবি। বিরোহী সত্তা মানে কি? দুঃখ, বেদনা, কোনো কিছুতে মনোনিবেশ করতে না পারা, এই জায়গাগুলোকে তুমি তুলে ধরবা। যে আমাদের কবিতার কবি যেরকম উদাসীন, তার অন্তর জুড়ে যেরকম শীতের রিক্ততা, এবং তিনি যেরকম বেদনা বিধুর অবস্থায় বসবাস করছেন, ঠিক একই রকম আমাদের উদ্দীপকেরও যেই ব্যক্তি, তিনি তার প্রিয়জনের শূন্যতা কাটানোর জন্য কি করছেন? প্রকৃতির মাঝে তিনি একটা স্থান করছেন। এই যে দেখো, আকাশের মিটিমিটি তারার সাথে কইব কথা, কারণ তার কথা বলার কেউ নাই। তিনি প্রকৃতির মধ্যে তার আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি মূলত আনন্দ পাচ্ছেন না। তার মধ্যে একটা বিরহ, আমাদের কবির মধ্যে বিরহ। সো বিরোহী সত্তার প্রতিচ্ছবি, দুজনের মিলের জায়গাটা হচ্ছে দুজনই কোনো একটা কারণে স্যাড, দুঃখিত। অমি, জ্ঞানমূলক কখনো এক ওয়ার্ডে লিখবা না, এক বাক্যে লিখবা। উত্তরী শব্দের অর্থ
চাদর এভাবে লিখবা। শুধু ক চাদর এটা লিখবা না, অনেক টিচার এটা পছন্দ করেন না। সৃজনশীল কখনো একটা ওয়ার্ডে লেখা উচিত না আমার মতে। এখন তোমার যদি মনে হয় তুমি শুধু চাদর লিখবা, তোমার রিস্কে তুমি লিখতে পারো, কিন্তু তুমি যদি হচ্ছে আমাদের এনসিটিভির বা আমাদেরকে যেই স্ট্যান্ডার্ড অ্যান্সার গুলো দিয়ে রাখে, তুমি যদি একটু ঘাটাঘাটি করো নেটে পেয়ে যাবা, সেখানে কখনো কিন্তু এরকম একটা শব্দে উত্তর দেয় না, একটা বাক্যে উত্তর দেয়। সৃজনশীলের ক্ষেত্রে বেটার একটা বাক্যে উত্তর দেওয়া। এখন এটা তোমার ইচ্ছা, তুমি কি করতে চাও। তুমি তো ছোট বাচ্চা না, এইচএসসি পরীক্ষা দিবা মানে তো অনেক বড়, নতুন সৃজনশীল লেখা শিখতেছো না, সেই সিক্সে শিখছো। আচ্ছা, ওকে। তো এই কবিতার এগেইনস্টে বিগত বছরের বোর্ডের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে। জ্ঞানমূলক প্রশ্ন যেহেতু আমার তোমাদেরকে বোঝানোর কিছু নাই, হয় শব্দার্থ থেকে আসবে, নাইলে কবিতার ভিতর থেকে আসবে, নাইলে লেখক পরিচিতি কবি পরিচিতি থেকে আসবে, নাইলে পাঠ পরিচিতি থেকে আসবে। তো জ্ঞানমূলক গুলো একটু নিজেরা দেখো। আমি অনুধাবন গুলোতে চলে যাচ্ছি, কারণ অনুধাবনে বোঝানোর জায়গা থাকে কিছুটা। ওকে, প্রথম অনুধাবন, দক্ষিণ দুয়ার গেছে খুলি, কবির জিজ্ঞাসার কারণ ব্যাখ্যা করো। দক্ষিণ দুয়ার গেছে খুলি, কবি এই জিনিস জিজ্ঞাসা করছে কেন? কারণ কবি কি উদাসী, কবি জানেনই না দক্ষিণ দুয়ার খুলছে কিনা। সো তার এই উদাসীনতা এবং উদাসীনতার কারণ সেটা আমরা হচ্ছে বলবো। উদাসীনতার কারণ কি, জিজ্ঞাসার কারণ কি? কারণ কবির মনোযোগ অন্য দিকে। কোন দিকে? ওই যে তার স্বামীর বিয়োগ ব্যথা, সেটা। ওগো কবি অভিমান করেছো কি তাই ব্যাখ্যা করো। সেটা ব্যাখ্যা করবা কিভাবে? কবি যেহেতু কোনো কিছুই জানেন না এবং কবি বলছেন যে আমি না হয় বসন্তকে বরণ করে নেই নাই, কিন্তু বসন্ত কি আসে নাই। তো এই ধরনের প্রশ্ন দেখে কবিভক্তের মনে হচ্ছে যে আমাদের কবি অভিমান করেছে। ওই জায়গা থেকে ব্যাখ্যা করবা। উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, উক্তিটি তাৎপর্য তুলে ধরো। এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের কবি যেহেতু বসন্তকে বরণ করে নিচ্ছেন না, বসন্তের জন্য কোনো আগমনী সঙ্গীত গাচ্ছেন না, ফলে তার আচরণ দ্বারা বসন্তকে এক ধরনের ইগনোর করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে, যেটা কিনা বসন্তের জন্য অসম্মানজনক। কারণ বসন্ত কি দেখে অভ্যস্ত? বসন্ত অভ্যস্ত যে সে রাজার মতো আসবে, এ আসলে গাছের মধ্যে ফুল হবে, পাতা হবে, সবাই অনেক খুশি খুশি থাকবে, বসন্ত বরণ করবে। তো কবি তো করতেছে না, তো এটা এক ধরনের ঋতুরাজের প্রতি এক ধরনের অপমান। এটা আবার লিখো না, আমি বোঝানোর জন্য লিখতেছি আর কি। সো তুমি লিখবা যে এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে যে কবি কি করছেন, উদাসীনতার কারণে বা তার এই মনের দুঃখের কারণে তিনি বসন্তকে অবহেলা করছেন, কষ্ট দিচ্ছেন। ভুলিতে পারি না কোনো মতে, কেন কবি ভুলতে পারছেন না? কেন ভুলতে পারে না? মানুষ প্রিয়জন হারালে কেন ভুলতে পারে না? এই প্রশ্নের উত্তর যদি আমার দেওয়া লাগে তাহলে কি বলবো? মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝাতে চেয়েছেন? শীতকালকে বোঝাতে চেয়েছেন। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী উক্তিটি ব্যাখ্যা করো। আমরা এটা একটু আগেও ব্যাখ্যা করছি, এই যে এখানেও ছিল কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, বুঝিয়ে লেখো। আশা করি বুঝাইতে পারছি। কবির উদাসীনতা নিয়ে কবিভক্ত প্রশ্ন করছেন কেন? কারণ কবিভক্তের কাজই হচ্ছে প্রশ্ন করা। ও চায় কবি গান লিখুক, বসন্তকে বরণ করে নিক, বসন্ত বন্দনা করুক, কবি সেটা করতেছেন না। তাহলে কবিভক্ত এই জন্য জানতে চান যে কেন আপনি উদাসীন, আপনি তো এমন না। এই উদাসীনতার পিছনের কারণ কি? শেষমেশ কবি যায় লাস্ট লাইনে বলে যে তার উদাসীনতার কারণ কি। কেমন ফ্যান চিন্তা করো, কেমন ভক্ত যে তার স্বামী মারা গেছে জানে না, এটা কি ভক্ত বলে? বলে না। তবু তুমি তারে করিলে বৃথাই, কারে? বসন্তকে। বৃথাই কি করছে? অবহেলা করছে। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবির উদাসীনতার প্রকৃত কারণ কি? স্বামীর মৃত্যু। মানে প্রশ্নগুলো আসলে অ্যান্সার অলমোস্ট সেম সবগুলাই, জাস্ট ভাষাটা একটু পরিবর্তন। তো তোমাকে আমি ভাষাগুলোর সাথে পরিচয় করাচ্ছি আর কি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। কবিতাংশে কবি কি বোঝাতে চেয়েছেন? বসন্ত আসছে কিনা এটা বোঝার জন্য কিছু অনুষঙ্গ লাগবে, কিছু উপাদান লাগবে। শীত আসছে কিনা তুমি কেমনে বুঝো? তোমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আগে তুমি রাতে ফ্যান ফুল স্পিডে ছাইরা ঘুমাইতা, এখন তুমি ফ্যান অফ করে ঘুমাও। কম্বল না গায়ে দিলেও হালকা পাতলা ঠান্ডা তোমার লাগে, ফ্যান ছাড়লে শীত লাগে, ফ্যান না ছাড়লে গরম লাগে। এগুলো দেখে তুমি বুঝো না শীতকাল আসছে? ঠিক একই রকম বসন্ত বোঝার উপায় হচ্ছে বাতাবি লেবুর ফুল ফুটবে, রাস্তায় আম গাছের নিচ দিয়ে গেলে আমের মুকুলের একটা ঘ্রাণ বের হবে। তো ওই উপাদানগুলো হয়েছে কিনা এটা দ্বারা কবি আসলে বসন্তের আগমন সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছেন। ওকে, আসো কিছু এমসিকিউ দেখি। সুমাইয়া, ইটস ইউর চয়েস। আমি তো এটাই বললাম, তোমার ইচ্ছা তুমি কিভাবে লিখবা। একটা বাক্য লিখতে তোমার 30 সেকেন্ড লাগে, তোমার কারণে একটা শব্দ লিখতে হবে, আমি এটাই বুঝতেছি না। মাহিম, ওগুলো বোর্ড কোশ্চেন, ওগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওগুলো পড়লে ভালো। পাশাপাশি তোমার কবিতা, মেইন কবিতা ভালো পড়া থাকলে এর বাইরে থেকে তো জ্ঞানমূলক আসলে আসার কথা না, মানে না পারার কথা না। মাঘের সন্ন্যাসী হচ্ছে রোহানি শীতকাল। সিকিউ নাম্বার
কম আসে কেন, এটা তো তোমার খাতা দেখতে হবে আমাকে, আমি খাতা না দেখে তো বলতে পারতেছি না। কম অনেক কারণে আসতে পারে, তুমি হয়তো বা টু দা পয়েন্ট লিখতে পারো না, এটা হতে পারে। তুমি প্যারা করো না ঠিকঠাক, যেমন খতে তোমার 2টা প্যারা করা উচিত, গতে 3টা করা উচিত, ঘতে 4টা করা উচিত, এরকম বেশ কিছু কারণ থাকে সিকিউতে ভালো নাম্বার না আসে। এখন তোমার ক্ষেত্রে কোনটা হচ্ছে এটা তো ভাইয়া আমি আন্দাজ এখান থেকে বলতে পারতেছি না, তোমার খাতা দেখলে হয়তো বা বলতে পারতাম আর কি। আচ্ছা, বেজেছে কি আগমনী গান উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে বলো। চিত্ত চাঞ্চল্য মানে কি? চঞ্চল না, তা তো না। আগ্রহ, প্রশ্ন দেখে আগ্রহ মনে হতে পারে, কিন্তু বেসিক্যালি এটা আগ্রহ না, তার উদাসীনতার কারণে তিনি জানেন না। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, চরণটিতে নীরব কেন বলতে কবির কোন অবস্থা প্রকাশিত হয়েছে? একই, উদাসীনতা। উদ্দীপক পড়ো, লাইলি মজনুর উদ্দীপক পরে উত্তর বলো সবাই। মজনুর মন থেকে লাইলির শোক মুছে ফেলার জন্য তার বন্ধুরা তাকে নিয়ে বসন্ত উদযাপনের আয়োজন করে। এরকম হয় না যে কেউ একজন তোমার জীবন থেকে চলে গেছে, এখন তোমার ফ্রেন্ডরা কি করে, তোমাকে ডাইভার্ট করার জন্য কত অদ্ভুত অদ্ভুত কার্য করে, সেরকম আর কি। কিন্তু মজনুর মন তো মজনুর মন, সেটা তো শান্ত হচ্ছে না। পূর্ণিমা চাঁদ তার মনে জ্বালা ধরায়, কোকিলের টান তার ভালো লাগে না। মানে দেখবা যে তোমার বন্ধু বান্ধবের মধ্যে এরকম কোনো দেবদাস থাকলে তাকে তুমি মাইন্ড ডাইভার্ট করার জন্য কোন একটা জায়গায় নিয়ে গেছো, ধরো তুমি তাকে ট্রিট দিচ্ছ, খাওয়াচ্ছ, ফুচকা খাওয়াচ্ছ, ঝালমুড়ি খাওয়াচ্ছ, সে বলবে হায় রে অমুক তো ঝালমুড়ি খেতে অনেক ভালোবাসতো, আমি এই ঝালমুড়িটা খাবো না। তুমি তাকে খুশি করার জন্য ফুচকা খাওয়াচ্ছ, সে বলবে হায় হায় আমার বান্ধবী, আমার বন্ধু ফুচকা খেতে অনেক পছন্দ করতো, বলে আবার কান্না শুরু করছে। সো এদেরকে আসলে কিছু করাই উচিত না, এদেরকে উচিত কি এদের মতো একা রেখে দেওয়া। তো মজনুর বন্ধুরা আসলে ভুল করছে, ওকে নিয়ে যাওয়া উচিত হয় না, ওকে ওর মতো রেখে দেওয়া উচিত ছিল। 2 দিন 4 দিন 7 দিন 10 দিন 15 দিন কাঁদবে, কান্নাকাটি শেষ হওয়ার পরে চোখের পানি শুকায় গেলে আপসার আপও ঠিক হয়ে যাইতো। বেশি অ্যাটেনশন পাইলে আবার এদের ঝামেলা। তো যেটা বলতেছে যে দেখো এখানে উদ্দীপকের সাথে তাহারই পরে মনে কবিতার কি সাদৃশ্য পাওয়া যায়, সে সাদৃশ্য মূলত কি বলো। মনস্তাত্ত্বিক, উপস্থাপনগত, প্রকৃতির বর্ণনায়, বিষণ্ণতায়। প্রকৃতির বর্ণনা তো এখানে নাই, মানে আছে কোকিলের টান, কিন্তু ওইভাবে প্রকৃতির বর্ণনার সাথে মিলে না, কবির বিষণ্ণতার সাথে মিলে। ডি, উল্টা মজা নেওয়াই উচিত। নো সিম্প্যাথি। আচ্ছা, তাহারই পরে মনে কবিতায় বসন্ত তার সমস্ত সৌন্দর্য দিয়েও কবি মনকে স্পর্শ করতে না পারার কারণ কি? কবির অভিমান, নাকি বিয়োগ ব্যথা, নাকি অসুস্থতা, নাকি বিরহ? অসুস্থতার কথা তো নাই, অভিমান হতে পারতো, কিন্তু এই জায়গায় অভিমান আমরা দেখি নাই, মানে অভিমান একটা লাইনে পাইছি বাদ। তাহলে বিরহ আর বিয়োগ ব্যথা দুইটার মধ্যে বেটার হয় বিয়োগ ব্যথা। বিয়োগ ব্যথা মানে হচ্ছে যে চলে যাওয়ার যে ব্যাপারটা, দুঃখ আছে কিন্তু দুঃখের পেছনের কারণ তো আবার এটা, তো এই জন্য আমরা এটা নিছি। এটা যদি না থাকতো তাহলে আমরা চিন্তা করতে পারতাম। তাহারই পরে মনে কবিতায় কবি ঋতুরাজকে কিভাবে ব্যথা দিয়েছেন, অবহেলা করে, উপেক্ষা করে, বিমুখতায়, নাকি উদাসীনতায়? কবিতায় সবই ছিল, কবিতায় অবহেলাও আছে, উপেক্ষাও আছে, বসন্ত বিমুখতাও আছে, কবির উদাসীনতাও আছে। কিন্তু তোমাকে কবিতার লাইনটা মনে করতে হবে। কবিতার লাইনটা ছিল, কবি ভক্ত বলছে কেন উপেক্ষায় ঋতু রাজে দাও তুমি ব্যথা। এই জন্য আমরা এখানে উপেক্ষা অ্যান্সারটা নিচ্ছি। 4টা সিচুয়েশনই কবিতায় আছে, কিন্তু কবিতার লাইনে উপেক্ষা শব্দটা আছে, ফলে তোমাকে এখানে উপেক্ষা অ্যান্সার নিতে হচ্ছে। ঠিক আছে, অনেকে ভুল দিছো, ডি দিছো অনেকে, এখানে ডি হবে না। বিরহ হইল না, কারণ বিরহের পেছনের কারণ হচ্ছে বিয়োগ ব্যথা। যদি বিয়োগ ব্যথা না থাকতো তাহলে আমরা বিরহ নিতাম। ঠিক আছে, বিরহ কেন, এটার কারণ কি? বিয়োগ ব্যথা, মানে দুঃখের কারণ কি? ওর জীবন থেকে ওর একজনের মাইনাস হয়ে যাওয়া। তো মাইনাস হয়ে যাওয়াটা যেখানে আছে সেখানে তুমি বিরহ কিভাবে অ্যান্সার নাও? মাইনাস হয়ে যাওয়াটা না থাকলে তুমি বিরহ নিতে পারতা। কবিতা মুখস্থ করলে এমসিকিউ ভুল হবে না। টুডু সত্য। ওকে, এবার আসো নজরুলের একটা কবিতা দেখি। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঝের ঝরা ফুলগুলি। ওনার সন্তান মৃত্যুর সঙ্গে রিলেটেড আর কি। উদ্দীপকের ভাববস্তু তাহারই পরে মনে কবিতার যে বিষয়টিকে স্মরণ করিয়ে দেয়, কি স্মরণ করিয়ে দেয় তোমাদেরকে? ঋতুবরণে কবির নিরাসক্তি। আচ্ছা, উদ্দীপকের ঋতুবরণের সাথে সম্পর্ক নাই, তাহলে এটা আগেই বাদ। এখন যে কোনো 2টা অপশন নিতে হবে, একটা অপশন নেওয়ার সুযোগ নাই। তাহলে যে 2 আর 3 ছাড়া তো আর কোনো অপশন নাই। এত পড়ে এত কষ্ট করে কি হবে? ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান, কে ডাকছে? বসন্ত। তাহারই পরে মনে কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়? এটা পাঠ পরিচিতি থেকে নেওয়া হয়েছে। এই কবিতার যে সুললিত ছন্দ সেটা আমাদের অন্তর ছুঁয়ে যায়, একদম ডিরেক্টলি তোমার পাঠ পরিচিতিতে বলা আছে। ঠিক আছে, এটা হচ্ছে গঠন রীতিতে। তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? কার প্রতি? বসন্তের প্রতি।
লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে শেষের যে নাটকীয়তা ছিল সেটা। ভুলভাল উত্তর দিতেছো কেন? এগুলো তো খুব ছোটখাটো সহজ সহজ জিনিস, এগুলোর যদি তোমরা ভুলভাল উত্তর দাও তাহলে কিভাবে হবে? ওকে, আসার পরের কবিতায় চলে যাই। পদ্মা, ফররুখ আহমদের কবিতা। ফররুখ আহমদ কবি হিসেবে এখনের সময়ের ক্ষেত্রে চিন্তা করলে গুরুত্বপূর্ণ, ফলে তার কবি পরিচিতিটা একটু নিজেরা দেখবা এবং জোর দিবা। বিশেষ করে তাকে তো আমরা হচ্ছে ইসলামী রেনেসার কবি বলি, অর্থাৎ মুসলিম রেনেসা বা মুসলিম জাতির যেই জাগরণ, সে জাগরণের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার কবিতায় বা তার লেখায় ইসলামী আদর্শ এবং জীবনবোধের একটা পরিচয় পাওয়া যায়। তার প্রথম কাব্যগ্রন্থের নাম সাতসাগরের মাঝি, যেটা 1944 সালে প্রকাশিত হয়েছে। তার কাব্যগ্রন্থ, কাব্যনাট্য, সনেট, কাহিনী কাব্য, এগুলো হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে আর কি। তাকে 40-এর দশকের কবি বলা হয় এবং তিনি ইউনেস্কো পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এগুলো পেয়েছেন। একটু দেখবা। আসো কবিতাটা পড়ি। পদ্মা কবিতা। আচ্ছা, আগেরটা দিছিলা? ও আচ্ছা, বুঝতে পারছি, মানে আমি এমসিকিউর অ্যান্সার যখন জানতে চাচ্ছিলাম সেটার কথা বলছো। ওকে, সো পদ্মা এটা একটা সনেট। সনেট মানে কি? চতুর্দশপদী কবিতা। তোমরা 9-10-এও সনেট পাইছিলা। কপোতাক্ষ নদ, ওখানে কি দেখছিলা? 8টা লাইন 6টা লাইন থাকে। ফার্স্ট 8টা লাইনে ভাবের প্রবর্তনা থাকে আর শেষের 6টা লাইনে ভাবের পরিণতি থাকে। সো ওই যে সনেট তোমরা পাইছিলা 14টা লাইন করে করে, ওইটারই আরেকটা রূপ হচ্ছে এই সনেট বা চতুর্দশপদী কবিতা। সো পদ্মা কবিতাতে বেসিক্যালি আমরা কি দেখি, এটার থিমটা খুব সহজ, শব্দার্থগুলো একটু কঠিন হলেও, সেটা হচ্ছে আমাদের দেশের যে সবচেয়ে বড় নদী হিসেবে আমরা যেটাকে কাউন্ট করি পদ্মা, এই পদ্মার দুটো রূপ আমাদের সামনে তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে বিধ্বংসী রূপ বা ধ্বংসাত্মক রূপ, বিধ্বংসী বা ধ্বংসাত্মক রূপ, আবার আরেকটা হচ্ছে কল্যাণময় রূপ। এই দ্বৈত রূপের একটা সম্মিলন ঘটানো হয়েছে কবিতার মধ্যে। বিধ্বংসী রূপ কোনটা? ধরো তুমি দেখবা যে তোমরা যারা হচ্ছে ঢাকায় থাকো, মোটামুটি কখনো যদি তোমার ওই রিক্সা চালক মামার সাথে কথা হয়, দেখবা যে তুমি র্যান্ডমলি 3টা রিক্সা চালক মামাকে জিজ্ঞেস করলে এর মধ্যে একজন বলবে যে তিনি ঢাকায় আসছেন কেন, তার বাড়ি ছিল পদ্মা পারে বা নদীর পারে, নদী ভাঙনের কারণে তার হচ্ছে সব জমি জমা যা কিছু ছিল সব হচ্ছে নদীর তলে হারায় গেছে, নিঃস্ব অবস্থায় তিনি হচ্ছে এখানে এসে জীবিকা নির্ধারণ করার জন্য রিক্সা চালাচ্ছেন। সো মোস্ট অফ দা সিনারিও, মানে 3জনের মধ্যে দেখবা যে একজনই এই কথা বলতেছে। তাহলে পদ্মা বা নদীগুলোর একটা বিধ্বংসী রূপ আছে। সেই রূপটা কি? যে নদী ভাঙনের ফলে অনেক সময় এরকম হয় যে মানুষের যে জীবন, তাদের সারা জীবনের যে সঞ্চয়, তাদের জমি জমা ঘরবাড়ি, এগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। এটা একটা বিধ্বংসী রূপ। আরেকটা কল্যাণময় রূপও আছে। সে কল্যাণময় রূপ কি? আমরা জানি যে আমাদের যে বাংলাদেশ বদ্বীপ, এটা কিন্তু এই ফসল সৃষ্টির জন্য মোটামুটি উর্বরতার পেছনের কারণ কি? আমাদের এই পলিমাটি অঞ্চল, যে তুমি যে জায়গাটায় নদী ছিল, এই নদীর যে পলিগুলো এগুলো জমে জমে আমাদের মাটিগুলো উর্বর, ফলে আমাদের ফসল ফলানো কিন্তু মাচ ইজিয়ার অন্যান্য অনেক দেশের তুলনায়। ঠিক আছে? সো একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে বিধ্বংসী রূপও এখানে আছে, একটা কল্যাণময় রূপও আছে। সো এই দুটো রূপের একটা সম্মিলন ঘটিয়ে কবি এই কবিতাটা লিখছেন। আসো কবিতাটা পড়ি, তারপরে হচ্ছে ডিটেলস আরো বুঝবো আর কি। দেখো বলছে, অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। আচ্ছা, আগে একটু শব্দার্থগুলো দেখো, নাইলে আবার আকাশ থেকে পড়বা। ঘূর্ণি মানে হচ্ছে ওই যে ঘূর্ণিঝড় মানে কি, যে ওই যেই বাতাসের ফলে সৃষ্ট যেই ঝড়টা, তো এখানে ঘূর্ণি বলতে জল বা বায়ুর প্রচন্ড আবর্তনকে বোঝাচ্ছে। সমুদ্রের স্বাদ বলতে এখানে বোঝাচ্ছে, তুমি মোটামুটি জানো যে আমাদের নদীগুলো কিন্তু সমুদ্রে গিয়ে পতিত হয়। সো নদীর পানি আর সমুদ্রের পানি তো এক হয়ে যাচ্ছে। তো সমুদ্রের স্বাদ বলতে এখানে বোঝাচ্ছে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাকে। জলদস্যু মানে হচ্ছে জলের ডাকাত, সোজা কথায়। যারা ধরো তোমার এমনি ডাকাতরা কি করে, রাস্তাঘাটে তোমাকে একা পাইলে, সুবিধা মতো পাইলে তোমাকে গুলি দেখায়, তলোয়ার দেখায়, বন্দুক ছুরি চাকু যা আছে দেখায়, তোমার কাছে যা আছে নিয়ে চলে যাবে। আর জলদস্যুরা হচ্ছে নৌকা জাহাজ, এগুলোতে ডাকাতি করে।
আচ্ছা, তারপরে হচ্ছে হারমাদ। হারমাদ বলতে আমরা পর্তুগিজ জলদস্যুকে পাই, যারা মোটামুটি তাদের এই দুর্ধর্ষ জলদস্যু হিসেবে পরিচিত ছিল আর কি। ওরা খুব অ্যাগ্রেসিভ এবং সাহসী। এরপর হচ্ছে তরঙ্গ ভঙ্গ, মানে হচ্ছে তরঙ্গ তো বুঝো, তুমি একটা পানির মধ্যে একটা ঢিল ছুড়লে ওখানে তরঙ্গ হয়। তো তরঙ্গ ভঙ্গ মানে ঢেউয়ের আবর্তনকে বোঝানো হচ্ছে। পাণ্ডুর মানে ফ্যাকাশি। উর্বর মানে যেই জমি কৃষিকাজের জন্য, ফসল ফলানোর জন্য উপযুক্ত। ফলায়েছে মানে উৎপাদন করেছে, এগুলোতে তো প্রবলেম নাই। আর কোনো শব্দে আশা করি সমস্যা হবে না। কবিতা আবার চলে যাই। আচ্ছা দেখো, স্টার্ট হচ্ছে কি দিয়ে, অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। তাহলে এই তুমিটাকে, এই তুমি হচ্ছে পদ্মা। সো পদ্মা এতটা বিধ্বংসী, পদ্মার এতটা স্রোত, পদ্মা এতটা খরস্রোতা যে পদ্মাকে দেখে হারমাদ জলদস্যুর মতো দুরন্ত জলদস্যুরা পর্যন্ত ভয় পেয়েছে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে পর্তুগিজদের টাইম ফ্রেমটাতে আমরা মূলত জলদস্যুগুলোকে পাই। ওরা মূলত সমুদ্রের ত্রাস ছিল। ত্রাস মানে কি, যে সমুদ্রে যখন মাঝিরা বা জাহাজ নিয়ে যখন নাবিকরা যেত, তারা ভয়ে থাকতো যে এই হারমাদদের হাতে পড়লে আমাদের যা কিছু টাকা পয়সা আছে সেগুলো তো নিবে, উল্টো আমাদের জানও নিয়ে ফেলতে পারে। তো সমুদ্রের মানুষরা, সমুদ্রের জাহাজরা, সমুদ্রজীবীরা যাকে ভয় পেত, যাদের দ্বারা তাদের জীবন উঠে যেত টাইপের অবস্থা, হারমাদ, সেই হারমাদ জলদস্যু পর্যন্ত কাকে ভয় পায়? পদ্মাকে ভয় পায়। তার মানে এখানে সমুদ্রের বুকে মানে দীর্ঘদিন থাকা পদ্মার এই যে বিধ্বংসী রূপ এবং তার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাকে অ্যাড্রেস করা হচ্ছে। তাহলে এই লাইনটার দ্বারা আমরা পদ্মার একটা বিধ্বংসী রূপ দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে পদ্মা রাতারাতি পদ্মা হয় নাই। পদ্মা অনেক সমুদ্রে অনেক জায়গায় ঘুরছে এবং জীবন সম্পর্কে তার কি আছে, একটা ভালো ধারণা আছে। এবং পদ্মার যে বিশালতা, পদ্মার যে স্রোত, এই স্রোত দেখে হারমাদ জলদস্যু পর্যন্ত ভয় পেয়ে যায়। ওই যে তোমার বিদ্রোহী কবিতার মতো। বিদ্রোহী কবিতাতে কি বলছে কবি দেখো, যে চির উন্নত মম শির, শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রির। তার মানে আমার মাথা এতটা উঁচু যে আমার মাথা দেখে হিমালয় পর্বত পর্যন্ত ভয় পায়। তাহলে ঠিক একই ঘটনা এখানেও ঘটছে। পদ্মার বিশালতা দেখে, পদ্মার হিংস্রতা দেখে হারমাদ জলদস্যু পর্যন্ত কি পাচ্ছে? ভয় পাচ্ছে। ওকে, তারপরের লাইনগুলোতে আমরা চলে আসি। দেখো কি বলতেছে, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। বর্ণ মানে রং, পাণ্ডুর মানে ফ্যাকাশে। সো পদ্মার এই যে ক্ষিপ্রতা, তার যে এই অ্যাগ্রেসিভনেস, তার যে ঢেউ, তরঙ্গভঙ্গ মানে কি, একটু আমরা কি দেখছি, ঢেউ। সো পদ্মার ঢেউ দেখে জলদস্যুর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে। জলদস্যুর এই সাহসটার নাই। তারপর কি বলছে, সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। তার মানে যেই পদ্মা এত বিধ্বংসী, যেই পদ্মা দেখে জলদস্যুরা ভয় পায়, সেই পদ্মার দুই তীরে, পদ্মার যে কোনো নদীর তো তীর আছে, দুইটা তীর আছে না, ওই তীরে কি করছে সংগ্রামী মানুষ। সংগ্রামী মানুষ বলতে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে? পদ্মা পাড়ের বাসিন্দাদেরকে বোঝানো হচ্ছে, যারা কৃষিকাজ করতেছে পলি মাটি পেয়ে। তো সংগ্রামী মানুষ দুই তীরে কি করছে? লাঙল চালাইছে, কৃষিকাজের জন্য জমিগুলোকে উপযুক্ত করে গড়ে তুলছে। এবং তাদের এই কঠিন পরিশ্রমের ফল হিসেবে আমরা পেয়েছি কি? অসংখ্য শস্যদানা। তার মানে পদ্মা তীরের যে উর্বর জমি, সে উর্বর জমি কি করছে? মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করছে। তাহলে প্রথম তিনটা লাইনে আমরা পদ্মাকে যেরকম দেখতেছি যে পদ্মা অনেক বিধ্বংসী, কিন্তু পরে মানে পদ্মাকে সবাই ভয় পাচ্ছে, কিন্তু পরের দুইটা লাইনে আমরা কি পাচ্ছি? যে পদ্মাকে ভয় পাওয়ার কোনো কারণ থাকলেও পদ্মা হেল্পফুল, পদ্মা উপকার করতেছে সংগ্রামী মানুষের কাছে। পদ্মা তার সমস্ত কিছুকে উজাড় করে দিচ্ছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, তাদেরকে সমৃদ্ধ করতেছে ফসল দ্বারা, শস্য দ্বারা। তাহলে এখানে পদ্মার উপকারী দিকটা ফুটে উঠছে। ওকে, এরপর উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল। এটা আমরা ব্যাখ্যা করে ফেলছি যে নদীর চর যেহেতু উর্বর, ওখানে তারা ফসল উৎপাদন করছে, নিজেদেরকে সমৃদ্ধ করছে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। তার মানে দেখো, এই পদ্মাপাড়ের জীবনটা কিন্তু জীবন মৃত্যুর মাঝামাঝি একটা জায়গা, কিন্তু তারা কিন্তু সংশয়হীন ছিল এবং নির্ভীক। নির্ভীক মানে কি? ভয়হীন। জওয়ান মানে কি? যুবকদেরকে বোঝানো হচ্ছে। সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। তার মানে পদ্মাপাড়ে যখন তারা এরকম সাহসিকতা দেখিয়ে
সংগ্রাম করে পরিশ্রম করে তারা যখন ফসল ফলিয়েছে, চেষ্টা করেছে ফসল ফলানোর, এবং তারা জানে যে কোনো সময় এই সমস্ত কিছু নাই হয়ে যেতে পারে, এত কিছু জানা সত্ত্বেও তারা নিঃসংশয়ভাবে সাহসিকতার সাথে তারা যে ফসল ফলানোর কাজটা করছে, ফলে কি হয়েছে, নদীও তাদেরকে আপন করে নিছে, সবুজ ফসল ফলছে, সেই ফসল দেখে সাহসী মানুষরা আশা পাইছে এবং তারা বেঁচে থাকতে পারছে। কারণ তাদের বেঁচে থাকার জন্য তাদের খাদ্যের দরকার, এই খাদ্যের যোগান কে দিছে? পদ্মা দিছে। এই হচ্ছে প্রথম লাইন, প্রথম পৃষ্ঠা। এখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে এখন করতে পারো। চতুর্দশ মানে 14। হ্যাঁ, কবিতাটা ইজি আছে, ট্রু। তাহলে পদ্মা কি করছে? তাদেরকে সম্বল দিছে। সম্বল দিছে মানে কি? জীবিকা উপার্জন করার একটা ওয়ে, একটা পথ খুলে দিছে। ওকে, এরপর চলে যাই শেষ 5 লাইনে। বলা হচ্ছে, বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান। তার মানে দেখো, আমরা এতক্ষণ পদ্মাকে দেখলাম কি, পদ্মা অনেক হেল্পফুল, পদ্মা মানুষকে বাঁচার, জীবিকার জায়গা করে দিচ্ছে, জীবিকা উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছে। সেই পদ্মায় আবার কি করতেছে, বর্ষায়, শীতকালে, বর্ষাকালে যখন প্রচন্ড ফুলে ফেপে উঠতেছে, প্রচন্ড স্রোতধারা বয়ে যাচ্ছে, তখন সেই পদ্মায় আবার কি করতেছে, তার পানি বেড়ে কি হচ্ছে, গ্রামেগুলোতে ঢুকে পড়তেছে। ফলে মানুষের সাজানো গোছানো যেই বাগান, এখানে বাগান বলতে টিপিক্যাল বাগানকেই বুঝাচ্ছে, ব্যাপারটা এমন না, তার ফসল ক্ষেত, তার ঘর বাড়ি, এগুলোই তো সাজানো বাগান। তো সাজানো বাগান জীবন এবং জীবনের যা কিছু সম্পদ ছিল সেগুলোকে কি করছে, ভাসিয়ে নিয়ে গেছে, নিঃস্ব করে দিছে। তার মানে পদ্মা একটু আগে জীবিকার উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছে, তার একটু পরেই আবার কি করতেছে, নিঃস্ব, সহায়, সম্বলহীন করে দিচ্ছে। হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েটে উচ্চারণও আছে, সো এই যে দেখো, এই উচ্চারণগুলো খেয়াল করবা। ফার্স্ট পেপার বই থেকে অনেক সময় উচ্চারণ দেয়, এটার উচ্চারণ কি? আহ্বান না, এটার উচ্চারণ হচ্ছে আহ্বান। হয় ব থাকলে আমাদের কি হয়, হয় ব থাকলে ও ভ হয় অথবা উ ভ হয়। তো এখানে ও ভ হইছে কেন? হয় বয়ের আগে যদি সরেও বা সরেয়া থাকে তাহলে ও ভ হয়, আর অন্য কিছু থাকলে কি হয়, উ ভ। এখানে হয় বয়ের আগে কি আছে দেখো, সরেয়া আছে, এই জন্য আমরা আহ্বান লিখছি। কিন্তু এটার উচ্চারণে আমরা কি লিখি, জিউভা। কেন? কারণে হয় বয়ের আগে কি আছে, রস্বইকার। আচ্ছা, যাই হোক, খেয়াল করো, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। তার মানে এখানে পদ্মার যেই নিষ্ঠুরতা, সে নিষ্ঠুরতার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, যে পদ্মার এই যে নিষ্ঠুরতা, সে নিষ্ঠুরতা দেখে মানুষ অনেক সময় স্তব্ধ হয়ে যায়, যে কি হইল, পদ্মা আমার এই সাজানো বাগান, আমার জীবন, আমার জীবনের যা কিছু সম্পদ ছিল সেগুলোকে নিয়ে চলে গেল, নিঃস্ব করে দিল। কিন্তু স্টিল মানুষ এই নদীকে সম্বল করেই আবারও নতুন করে স্বপ্ন দেখে। দেখো, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। ওরা জানে নদী ওদের সবকিছু কেড়ে নেওয়ার একটা পসিবিলিটিস আছে, কিন্তু তাও ওরা আবার কি করে, এখানেই আবার নতুন করে জীবন বাঁধার স্বপ্ন হচ্ছে দেখে। আবার পদ্মা আবার সবকিছু নিয়ে চলে যায়, পদ্মা নিষ্ঠুর রূপ দেখায়, আবার তারা সকল দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়। তাহলে এখানে বেসিক্যালি এই যে পদ্মার সুতীব্র গতি, পদ্মার স্রোত, এই স্রোতের মধ্যে পদ্মা যেরকম সবকিছুকে তুচ্ছ করে চলে যাচ্ছে, পদ্মা যেরকম তার একটা বিধ্বংসী রূপ দেখাচ্ছে, আবার পদ্মার যে একটা ভালো রূপও আছে, পদ্মাকে ঘিরে মানুষ যে নতুন জীবন তৈরি করার একটা আশা রাখে, আকাঙ্ক্ষা রাখে, সেই দিকটা হচ্ছে এখানে ফুটে উঠেছে। আরে নতে হস হবে, এটা দিলা তোমরা, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আইপিএস সিম্বল বলতে তৌসিফ তুমি কি এটা বুঝাচ্ছ যে হৃদয় উচ্চারণ করতে হইলে এইচ আর আই, এটা কিনা? যদি তোমার প্রশ্নের উত্তর হয় হ্যাঁ এটা, তাহলে হ্যাঁ, তুমি অবশ্যই উচ্চারণ লেখার সময় কিছু কিছু উচ্চারণ, যেমন হয়ের সাথে যে রিকার থাকে, রফলা থাকে, সেগুলোতে আমরা এই আইপিএ ওয়ার্ডগুলো ইউজ করতে পারি, এইচ আর আই, এম এইচ, এন এইচ, এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে না? কবিতার লাইনের ব্যাখ্যা চাবে বলতে অনুধাবন জানতে চাবে আর কি তোমার কাছ থেকে, আর কি চাবে? শব্দার্থ তো আমরা একটু আগে দেখছি, এবার একটা সৃজনশীল প্রশ্ন। নদী তীরে বাস করি, চালাই লাঙল, জল সিঁচে হাল চষে ফলাই ফসল, পলি পড়া মাটিতে ফলে সোনা ধান, নদী আমার জীবন মরণ, নদী আমার প্রাণ। সংগ্রামী মানুষেরা কোথায় লাঙল চালায়? কবিতায় সুন্দর করে বলা আছে পদ্মার দুই তীরে লাঙল চালায়।
ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে কেন? কারণ মানুষের তো আসলে জীবন কাটানো লাগবে, ফলে সাজানো গোছানো সংসার, জীবন এগুলো ভাসিয়ে নিয়ে যাওয়া সত্ত্বেও মানুষ যে নতুন উদ্যমে আবার প্রাণের সূচনা করে, সংগ্রামী মানুষেরা যে পদ্মা নদীর মতোই কখনো ভাঙে কখনো গড়ে, এই রিলেটেড ব্যাখ্যা দিবা। উদ্দীপকের প্রথম 3 চরণের সাথে পদ্মা কবিতার সাদৃশ্য। প্রথম 3 চরণে কি আছে দেখো, নদী তীরে বাস করি চালাই লাঙল, জল সিঁচে হাল চষে ফলাই ফসল, পলিপড়া মাটিতে ফলে সোনা ধান। পদ্মা কবিতায় আমরা দেখছি পদ্মা নদীর ধ্বংসলীলার পাশাপাশি পদ্মায় সংগ্রামী মানুষরা পরিশ্রম করে ফসল ফলানোর কথা বলা হয়েছে, তাহলে সেই ফসল ফলানোর দিকটাই মিল আছে। ঘতে বলছে নদী আমার জীবন মরণ, নদী আমার প্রাণ। পদ্মা কবিতার আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পদ্মা পাড়ের মানুষদের কাছে তো নদী জীবন মরণ প্রাণ, এটাই তো। পদ্মার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য যেই উপাদান প্রাণ বাঁচানোর, সেই উপাদানগুলোকে তারা গ্রহণ করে। আবার পদ্মার কারণে তাদের মৃত্যুও ঘটতেছে, জীবন নাশ হচ্ছে, আবার এই পদ্মাকে ঘিরেই তাদের বেঁচে থাকার আশাও তারা দেখতেছে। সো এই যে নদী তীরবর্তী জনপদ কিভাবে আসলে নদীর উপর ডিপেন্ডেন্ট এবং নদী কিভাবে তাদেরকে উপহারও দিচ্ছে আবার ক্ষতিও করতেছে, এই দুই জায়গা থেকে আমরা ব্যাখ্যা করব। জড়তা মানে হচ্ছে স্থবিরতা। আজকে ক্লাসে তো উচ্চারণ নাই, উচ্চারণ কেন পড়াবো? উচ্চারণের ক্লাস 5 ক্লাস থেকে দেখে নিও। ওকে, জ্ঞানমূলক নিজেরা দেখবা, আমি অনুধাবনগুলো একটু বুঝাই। অনুধাবনগুলো তোমাদের বেশি গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা দেখো, বলছে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। জড়তা মানে স্থবিরতা। সো মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার বলতে বুঝাচ্ছে যে ধরো তোমার সমাজ, তোমার জীবন একটা স্থবিরতা বা একটা জড়তার মধ্যে আটকে আছে, তো সেখান থেকে তোমাকে মুক্তি দিয়ে, নদী যেরকম কোনো বাধা মানে না, ওর একটা গতি আছে, তোমার জীবনেরও যে গতি, তোমার জীবনেরও যে সম্ভাবনা, সেটাকে এখানে বোঝানো হয়েছে। যে পদ্মা যেরকম দুরন্ত এবং এর যেরকম একটা স্রোত আছে, এর দুর্বার গতি যেরকম সকল বাধাকে কাটিয়ে সামনের দিকে চলে যায়, ঠিক একই রকম আমাদের জীবন প্রবাহেরও একটা কি থাকা উচিত, একটা গতি থাকা উচিত, স্তব্ধতা থাকা উচিত না। সেখানে পদ্মার গতির সাথে আমাদের জীবনের গতিকে এক করে দেখা হচ্ছে। জীবনের অজস্র সম্ভার, সম্ভার মানে কি? সম্পদ। সো জীবন কাটানোর জন্য যেই সম্পদ, ফল, শস্য দরকার, সেগুলো। ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে কিভাবে, এটা আমরা অনেকবার ব্যাখ্যা করছি। ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমরা আবারও নতুন করে স্বপ্ন দেখে নতুন করে আবার ফসল ফলাতে পারি। কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। কারা পেয়েছে? সংগ্রামী মানুষ, যারা নদী তীরে লাঙল চালিয়েছে, পরিশ্রম করেছে, তারা উর্বর পলিমাটি থেকে ফসল উৎপাদন করতে পেরেছে। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান। ওই যে প্রবল স্রোতে মানুষের যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, তাদের জীবন, তাদের বাগান, তাদের ঘরবাড়ি, এগুলো চলে যাওয়া, অর্থাৎ পদ্মার যে বিধ্বংসী রূপটা আছে, সে বিধ্বংসী রূপ, পদ্মার যে প্রমত্তা স্রোতস্বিনী রূপ, সে রূপের বর্ণনা দিতে হবে। ওকে, আসো একটু এমসিকিউ ট্রাই করি। কৃষক বলার দরকার নাই, এখানে সংগ্রামী মানুষ বলছে, আমরা সংগ্রামী মানুষ বলাই বেটার। কৃষকও বলতে পারো, সমস্যা নাই, বলা যাবে না এমন না, কিন্তু বইয়ে যেভাবে ব্যাখ্যা, আমরা সেভাবে ব্যাখ্যা দেওয়া বেটার আর কি। আচ্ছা, পদ্মাকে দেখে কে কেঁপে উঠছে? দুরন্ত হারমাদ্রা, ওরাও ভয় পাইছে। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর। কাদের কথা? কারা জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়াইছে? এখানে কাদের কথা বলে? জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর আছে। পদ্মা তীরের মানুষ তো আর কুড়ায় নাই। প্রশ্নটা একটু অন্যরকম। সংগ্রামী চাষি তো আর জীবনের পথে পথে ঘুরে নাই। নির্ভীক জোয়ানও ঘুরে নাই। নির্ভীক জোয়ান কি করছে? কৃষি কাজ করছে। তাহলে জলদস্যু ছাড়া আর কিছু নেওয়ার সুযোগ নেই। উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও। ভাঙন প্রবণ তীরে যাদের আবাস। ভাঙন প্রবণ মানে কি? যে জায়গার প্রবণতা ভেঙে পড়া, তার মানে নদী তীর। নদী তীরে যাদের বাড়ি, তারা কেউ সুখে নেই, বরং দুঃখেই কাটে তাদের দিনকাল। উদ্দীপক ও পদ্মা কবিতার মিল রয়েছে কিসে? নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ, বাকিগুলো হবে না। পদ্মা কবিতায় জলদস্যু হারমাদ জীবনের পথে অভিজ্ঞতা কুড়ায় কিভাবে? আমরা দেখছি এখানে কি কি আছে একটু বলি, আমরা চেষ্টা করি। অনেক ঘূর্ণিতে ঘুরছে, সমুদ্রের স্বাদ পাইছে। বি। পদ্মা কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? পাঠ পরিচিতি থেকে নেওয়া হয়েছে, বলো। সাত সাগরের মাঝে তো না, কাফেলা। সি। এ জলের দেশ, বর্ষাকালে চারিদিকে জলময় হইয়া যায়। প্রত্যেক বছর কয়েকটা দিনের জন্য এই সময় মানুষের বাড়িঘর আর উঁচু জমিগুলো ছাড়া সারাটা দেশ জলে ডুবিয়ে থাকে।
জল যেবার বেশি হয় মানুষের বাড়ির উঠোনও সেবার রেহাই পায় না, অর্থাৎ জলে ডুবে যাওয়া। তাহলে কি স্ফীত জলস্রোত, স্ফীত মানে কি ফুলে ফেপে ওঠা, ফুলে ফেপে ওঠা পানিকে বোঝানো হচ্ছে, সহজ। পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে, এটা শব্দার্থতেও ছিল। ঢের সমুদ্রের স্বাদ মানে কি অভিজ্ঞতা সঞ্চয়। নির্ভীক জোয়ান কিসের দ্বন্দ্বে নিঃসংশয়, কবিতায় ছিল, ডিরেক্টলি বলো। বি জীবন মৃত্যুর। হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, কোন নদী, পদ্মা। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর, কার মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, জলদস্যুর। ওকে, এই হচ্ছে আমাদের প্রথম দুইটা কবিতা। আমরা সেকেন্ড পেপারে সমাস এবং প্রত্যয়ের বোর্ড প্র্যাকটিস এবং রিক্যাপটা করব। তার আগে একটু একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি। 5 মিনিটের ব্রেকের পরে এসে আমরা বাকিটুকু হচ্ছে কন্টিনিউ করতেছি।
তো আমাদের হচ্ছে ব্রেক শেষ, তোমরা ঘুমায় পড়ছো নাকি হচ্ছে জেগে আসো একটু জানাও। আসো, আচ্ছা ঠিক আছে, যেহেতু আসো তাহলে আমরা হচ্ছে শুরু করি। আবার একটু বলি, সেটা হচ্ছে আমাদের আজকে বাংলা দ্বিতীয়তে আমরা আমাদের সমাস এবং প্রত্যয় এগুলোর উপর কিন্তু আমাদের ডিটেলস ক্লাস হয়েছে এর আগে। তো আজকে আমরা হচ্ছে সমাস এবং প্রত্যয়টাকে আবার একটু রিভিউ করব, বোর্ডের কোশ্চেনগুলোকে একটু ভালো করে পড়বো, সো দ্যাট আমরা কমন পাই এবং হচ্ছে আমাদের টুকটাক যদি কনফিউশন থাকে সেটাকে যাতে আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাই। সো আমি অবশ্যই আজকে সমাসের একদম বেসিক টু প্রকারভেদ সব পড়াবো না, আমি তোমার রিভাইজের জন্য যতটুকু দরকার সেই বিষয়ে আলোচনা করব। তো তোমাকে একটু মনে করাই দেই, সমাস এবং প্রত্যয় দুটো আমরা বিকল্প হিসেবে পাই, এক একজন এক একটা অ্যান্সার করি, কেউ সমাস উত্তর করি, কেউ প্রত্যয় উত্তর করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সমাসটা কিভাবে দেওয়া থাকে, আমাদেরকে একটা সমাসবদ্ধ শব্দ দেওয়া থাকে। ফর এক্সাম্পল, আমাকে হচ্ছে ধরো পরীক্ষায় দেওয়া থাকবে রাজপথ, বা ধরো আমাকে দেওয়া থাকবে বিজয় পতাকা। তো আমাকে কি করতে হবে, আমাকে এতটুকু দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন সমাস। প্রথমত আমাকে কি করতে হবে, সমাস কোনটা এটা বুঝতে হবে, তারপরে এটার ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। তার মানে আমরা বেসিক্যালি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করি। তো তাহলে এতটুকু দেখে আমি কিভাবে আসলে এটা কোন সমাস বের করব, সেক্ষেত্রে আমরা যে থিওরিটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে, আমি জানি যে যেই শব্দটা আমাকে দিছে পরীক্ষায় প্রশ্নে, সেখানে 2 থেকে 3টা পদ এক্সিস্ট করে। মোস্ট অফ দ্য কেসে 2টা পদ এক্সিস্ট করে, কখনো কখনো 3টা পদ এক্সিস্ট করতে পারে। তাহলে এখানে দেখো তো কয়টা পদ আছে, আমি যদি একটু খেয়াল করি, এখানে দেখো রাজ একটা পদ, পথ আর একটা পদ, এখানে বিজয় একটা পদ, পতাকা একটা পদ, তাহলে দুটো দুটো করে পদ আছে। তো আমাদের কাজ হচ্ছে এই দুটো পদের মধ্য থেকে বোঝার চেষ্টা করা যে মিনিং এর দিক থেকে কে প্রায়োরিটি পাচ্ছে, কে প্রাধান্য পাচ্ছে। আমি যখন বলি রাজপথ, রাজপথে আসো, রাজপথের যোদ্ধা, রাজপথের সহযাত্রী, তখন আমি কি রাজ বুঝাই, মানে রাজা বুঝাই, নাকি হচ্ছে পথকে বুঝাই? খেয়াল করো, আমরা যখন বলি রাজপথে আয়, রাজপথে নেমেছে, তখন আমরা কিন্তু মূলত পথে নামাকে বুঝাই। রাজা এখানে প্রায়োরিটি পায়, কিন্তু বেশি প্রায়োরিটি পায় বা বেশি প্রাধান্য পায়, লিড দেওয়ার কাজটা করে মিনিং এর দিক থেকে হচ্ছে পথ। তাহলে শব্দটার মধ্যে প্রাধান্য পাচ্ছে কি, প্রাধান্য পাচ্ছে হচ্ছে পথ। তাহলে এই যে প্রাধান্য পেল কোন পদ, পূর্বপদ প্রাধান্য পেল নাকি পরপদ প্রাধান্য পেল? এটা তো পূর্বপদ, আর এটা কি পরপদ। সো কোন পদ প্রাধান্য পেল, সেটা কি পূর্বপদ, পরপদ, নাকি কোনোটাই না, নাকি দুটোই? এগুলোর উপর ডিপেন্ড করে আমরা কি করি, সমাস চিনে থাকি। যখন আমি চিনে ফেলবো যে এটাতে পরপদের প্রাধান্য পাইছে, তার মানে এটা হয় কর্মধারায় হবে, নাহলে তৎপুরুষ হবে, নাহলে দ্বিগু হবে, এটা যখন আমি চিনে ফেলবো, তখন গিয়ে আমি সমাস অনুযায়ী ব্যাস বাক্যটা তৈরি করব। আমরা অনেকে ভুল করি, যেটা আমরা আগে ব্যাস বাক্য চিন্তা করি। তুমি আগে ব্যাস বাক্য চিন্তা করবা না, তুমি আগে দেখবা যে এখানে কোন পদের প্রায়োরিটি পাইছে, সে প্রায়োরিটির উপর ডিপেন্ড করে তুমি ওকে একটা সমাসে ফেলবা। প্রত্যেকটা সমাসের ব্যাস বাক্য করার আলাদা আলাদা নিয়ম থাকে, তুমি সেই নিয়ম অনুযায়ী তখন ব্যাস বাক্য করতে পারবা। সমাস চেনাটা হচ্ছে মেইন, ব্যাস বাক্য একটু এদিক সেদিক হলেও খুব একটা প্রবলেম নাই। তো এখন দেখো, তাহলে আমি দেখলাম যে এখানে কোন পদের প্রায়োরিটি পাইছে, পরপদের প্রায়োরিটি পাইছে বিজয় পতাকা। তুমি যখন বলো যে ছেলেরা বা শিশুরা বা মানুষ, জনগণ বিজয় পতাকা নিয়ে মিছিল করছে, ধরো বিজয় পতাকা, বিজয় মিছিল, এই যে শব্দগুলো, এখানে মূলত মিছিল যে করতেছে বিজয় নিয়ে কিন্তু মিছিল করতেছে না, মূলত এখানে প্রায়োরিটি পাচ্ছে কিন্তু পতাকা শব্দটা। তাহলে এখানেও পরপদের প্রাধান্য পাইছে। তো এরকম আমরা কোন পদের প্রাধান্য পায় সেই জায়গাটা আমরা কি করব, আইডেন্টিফাই করব। তো আইডেন্টিফাই যখন আমরা করব, তখন আমরা যদি দেখি যে আমার উভয় পদ, উভয় পদ মানে কি, পূর্বপদ পরপদ, দুটো পদেরই প্রাধান্য আছে, তখন আমরা সেই সমাসগুলোকে বলতেছিলাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন ধরো আমি যখন বলি আয় বুঝে ব্যয় করো, তখন তোমার আয়টাও চিন্তা করতে হবে, ব্যয়টাও চিন্তা করতে হবে, যে কোনো একটা চিন্তা করলে হবে না, দুটোই চিন্তা করতে হচ্ছে। তাহলে সেটা একটা উভয় পদের প্রাধান্য, সেটা ছিল আমার দ্বন্দ্ব সমাস। ওকে, তারপরে আমরা দেখছিলাম যে কোনো পদেরই প্রাধান্য পাবে না, দুইটার কোনোটাকেই বুঝাবে না, রাজকেও বুঝাবে না, পদকেও বুঝাবে না, এটাকে আমরা বলি কোনো পদের প্রাধান্য না পাওয়া, কোনো পদের প্রাধান্য না পাওয়া। অথবা আমরা আরেকটা জিনিসও বলি, সেটা হচ্ছে
অন্য পদ প্রধান। অন্য পদ প্রধান মানে হচ্ছে এক্সিস্টিং পদ। এক্সিস্টিং পদ কি? এটা একটা পদ, এটা একটা পদ, এরা না, অন্য কোনো থার্ড পার্টি, থার্ড পারসন। অন্য পদ প্রধান এরকম যদি আমরা দেখি তখন সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে এটা হবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। আচ্ছা, সো বহুব্রীহি সমাস কিরকম আমরা পাইছিলাম? যেমন আমরা যদি একটু চিন্তা করি, আমরা বলি হচ্ছে দশানন। শব্দটা খেয়াল করে দেখো, দশানন। দশানন শব্দটার মধ্যে আমার, আচ্ছা এটাকে আমরা এখানে না এখানে লিখি, ধরো দশানন। এখন এই যে দশানন শব্দটার মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে দশ মানে দুইটা পদ, একটা হচ্ছে দশ আর একটা কি আনন। আনন মানে কি? আনন মানে হচ্ছে মুখ। তো দশানন শব্দটা দ্বারা আমরা দশকেও বুঝাই না, মুখকেও বুঝাই না, আমরা বুঝাই কাকে? রাবণকে। তাহলে যে রাবণকে বুঝাচ্ছি, দশকেও বুঝাচ্ছি না, আননকেও বুঝাচ্ছি না, কোন পদেরই তো তাহলে আমি প্রাধান্য দিচ্ছি না, আমি অন্য একটা পদের প্রাধান্য দিচ্ছি। সো অন্য পদের প্রাধান্য থাকলে সেটাকে আমরা বলছিলাম যে সেটা হবে হচ্ছে বহুব্রীহি সমাস। আর একটু ক্লিয়ারলি বললে এটা কিন্তু একটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। কেন সংখ্যাবাচক বহুব্রীহি সমাস? কারণ এটার পূর্ব পদে কি আছে? একটা সংখ্যা আছে। ত্রিভুজ, চতুর্ভুজ, দশানন এই শব্দগুলোর শুরু হয়েছে সংখ্যা দ্বারা, এজন্য এগুলো সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার অন্য পদ গেল, উভয় পদ গেল। এবার আমরা যদি একটু খেয়াল করি, আমার কিছু সমাস আছে যেগুলোতে পূর্ব পদের প্রাধান্য পায়। পূর্ব পদ প্রাধান্য পায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে অব্যয়ীভাব সমাস। পূর্বপদ প্রাধান্যের ঘটনাটা কিরকম? আমরা একটা এক্সাম্পল যদি একটু চিন্তা করি, ধরো আমি লিখলাম উপকূল। উপকূল, এখানে আমার পূর্বপদ হচ্ছে উপ আর পরপদ হচ্ছে কুল। তুমি খেয়াল করে দেখো, যখন কোন একটা ঘূর্ণিঝড় আসে বা কোনো বিপদ টিপদ আসে, তখন কি করে? বলে যে উপকূলীয় অঞ্চলকে 10 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে, আপনারা এখন কেউ উপকূলীয় অঞ্চলে অবস্থান করবেন না, আপনারা আপনাদের মতো নিরাপদ দূরত্বে যান। শুনছো না সবাই? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, প্রথম যেই শব্দটা মানে পদটা, এটা হচ্ছে উপ। এই উপ শব্দটা দ্বারা মূলত বোঝায় কাছে বা নিকটে। এই উপ মানে হচ্ছে কাছে বা নিকটে। আর এই কুল মানে তো তোমরা সবাই বুঝোই, নদীর কুল। এখন আমি যখন বলি উপকূল বা উপকূলীয় অঞ্চল, তখন কিন্তু আমি নদীর কুলটাকে বুঝাই না, আমি বুঝাই নদীর কুলের কাছাকাছি যেই জায়গাটা সেটাকে। তাহলে আমরা এই শব্দটা দ্বারা কুলকে প্রায়োরিটি দিচ্ছি না, আমরা প্রায়োরিটি দিচ্ছি কাছে বা নিকটেকে। তাহলে কাছে বা নিকটে আমরা বুঝতেছি কি দ্বারা? উপ দ্বারা। তাহলে উপ কি? পূর্বপদ। তাহলে আমরা কি বলতে পারি? এটা একটা অব্যয়ীভাব সমাস। কেন? কারণ এখানে কিসের প্রাধান্য পাইছে? পূর্বপদের প্রাধান্য পাইছে। এই হচ্ছে আমার 3 ধরনের প্রাধান্যের ব্যাপার। এই 3 ধরনের প্রাধান্য আশা করি তোমাদের মনে পড়ছে। তাহলে এবার আসো আমরা পরপদ প্রধান থাকলে কি কি ঘটনা ঘটে সেটা একটু দেখি। পরপদ প্রধান, যেমন এই যে এখানে পরপদ প্রধান ছিল, পথ প্রধান, পতাকা প্রধান, এরকম পরপদ প্রধান থাকলে আমরা 3টা সমাস বলে থাকি। একটা হচ্ছে কর্মধারয়, একটা হচ্ছে তৎপুরুষ, আরেকটা হচ্ছে দ্বিগু। আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো যে আমাদের যে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই আছে, সেখানে দ্বিগু সমাসকে আলাদা করে দেখানো হয় নাই, সেখানে দ্বিগুকে দ্বিগু কর্মধারায় বলা হয়েছে আর কি। তো তুমি দ্বিগু কর্মধারায়ও বলতে পারো, শুধু দ্বিগুও বলতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা ক্লাসিক্যালি চিন্তা করলে দ্বিগু আলাদা একটা সমাস, তো তুমি আলাদা একটা সমাসই বলো, ভালো। আচ্ছা, এখন পরপদ প্রধান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 3টা সমাস বলি। একটা হচ্ছে হয় এটাকে কর্মধারায় বলি, না হয় এটাকে তৎপুরুষ বলি, না হয় এটাকে দ্বিগু বলি। এখন কথা হচ্ছে আপু, আমি পরপদ প্রধান দেখে বুঝবো কেমনে এটা কর্মধারায় নাকি এটা তৎপুরুষ নাকি এটা দ্বিগু? এটা বুঝার জন্য তোমাকে হচ্ছে 3টা এক্সাম্পল একটু দেখাই, এক্সাম্পলগুলো একটু খেয়াল করো। আচ্ছা, প্রথমটা হচ্ছে ধরো সিংহাসন। আচ্ছা, তারপরে ধরো এই যে এখানে যেটা লিখছি রাজপথ, এটাই লিখলাম। আরেকটা ধরো আমি লিখলাম হচ্ছে আচ্ছা,
আচ্ছা দ্বিগুটা পরে দেখে, আগে এই দুটো দেখাই। আচ্ছা দুটো এক্সাম্পল, একটা হচ্ছে সিংহাসন আর একটা হচ্ছে রাজপথ। তো তুমি এই দুটো এক্সাম্পল যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখো তো, আমরা যখন বলি সিংহাসন তখন আমরা এখানে যে দুটো পদ পাচ্ছি, একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আমার কি আসন। সো আমি যখন কাউকে বলি যে তুমি হচ্ছে সিংহাসনে বসো, তখন আমরা কিন্তু মূলত তাকে সিংহে বসা বুঝাই না, আমরা কি বুঝাই? আমরা বুঝাই যে তুমি একটা আসনে বসো। তো আসন কি তাহলে এখানে পরপদ, তাহলে এখানে পরপদের প্রাধান্য পাইছে। এখন এটার ব্যাসবাক্য যখন আমি করব তখন ব্যাসবাক্যটা কি করব, আমি ব্যাসবাক্যতে বলবো যে সিংহ চিহ্নিত আসন। তো সিংহ চিহ্নিত আসন এই ব্যাসবাক্যটার মধ্যে কোনো বিভক্তি আছে কিনা সেটা তোমরা আমাকে একটু জানাও। এটার ব্যাসবাক্য ধরো আমি লিখলাম সিংহ চিহ্নিত আসন, এখানে কি কোনো বিভক্তি আছে কিনা? আমাকে আবার বললো না যে আপু আমরা তো বিভক্তি চিনি না। বিভক্তি কোনগুলো? ওই যে কে রে, দ্বারা দিয়ে কর্তৃক, হইতে থেকে চে, র এর, এগুলো হচ্ছে বিভক্তি। বিভক্তি আছে? নাই, গুড। আচ্ছা এবার এটার ব্যাসবাক্য করি, দেখো তো, ধরো পথের রাজা, এখানে কি কোনো বিভক্তি আছে? সেকেন্ডটাতে কি কোনো বিভক্তি আছে কিনা বলো? আছে, গুড। এখানে কি বিভক্তি আছে? এর বিভক্তি আছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো এটাতেও পরপদের প্রাধান্য পাচ্ছে, এটাতেও পরপদের প্রাধান্য পাচ্ছে, দুটোতেই পরপদের প্রাধান্য পাচ্ছে, কিন্তু একটাতে পরপদের প্রাধান্য পেয়ে বিভক্তি নাই। যদি বিভক্তি না থাকে এবং পরপদের প্রাধান্য পায় তাহলে সেটাকে আমরা বলতেছি কর্মধারয়। আর যদি বিভক্তি থেকে সেই বিভক্তি লোপ পেয়ে পরপদের প্রাধান্য পায় সেটাকে আমরা বলতেছি তৎপুরুষ। এই গেল আমার কর্মধারয় এবং তৎপুরুষের কাহিনী। এবার আসো দ্বিগু কর্মধারয় বা দ্বিগু যেটাকে আমরা বলতেছিলাম সেটা একটু দেখার চেষ্টা করি। ধরো একটা এক্সাম্পল আমরা যদি লিখি চৌরাস্তা। চৌরাস্তা, তাহলে চৌরাস্তা শব্দটা খেয়াল করে দেখো, পূর্বপদ হচ্ছে আমার চার, পরপদ হচ্ছে রাস্তা। আমি যখন কাউকে বলি যে দোস্ত তুই চৌরাস্তায় দাঁড়াইস আমি আসবো, তো তখন আমরা মূলত ওকে কোথায় দাঁড়াইতে বলি? আমরা কি ওকে চারে দাঁড়াইতে বলি নাকি একটা রাস্তায় দাঁড়াইতে বলি? অবশ্যই একটা রাস্তায় দাঁড়াইতে বলি। তো রাস্তা কি? রাস্তা আমার পরপদ। তাহলে চৌরাস্তা শব্দটাতে আমি কি দেখলাম? পরপদের অর্থ প্রাধান্য পায়। তো পরপদের অর্থ প্রাধান্য পাওয়া সত্ত্বেও এটাকে আমি কেন কর্মধারয় বললাম না, কেন তৎপুরুষ বললাম না? কারণ এটার পূর্বপদে একটা সংখ্যা আছে। দ্বিগু সমাস মানে হলো যেই সমাসের পূর্বপদে একটা সংখ্যা থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে দ্বিগু হচ্ছে আমার চৌরাস্তা। এই হলো আমার সমাসের প্রাথমিক আলোচনা। এখন তোমার এখানে কয়েকটা জায়গায় কনফিউশন লাগবে, যেমন ধরো তোমার সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগুর মধ্যে একটা ঝামেলা লাগবে। যেমন আমি এক্সাম্পল দুটো যদি আবার লিখি, দেখো দশানন আরেকটা কি চৌরাস্তা। এটারও পূর্বপদের সংখ্যা 10, এটারও কি পূর্বপদে সংখ্যা। এখন তুমি তো পরীক্ষার হলে যে কনফিউজড হয়ে যাবা যে আপু তো বলছে পূর্বপদের সংখ্যা থাকলে দ্বিগু কর্মধারয় বা দ্বিগু, তাহলে আমি কি দুটোকেই দ্বিগু বলবো কিনা? না, কেন না? কারণ এটাতে পূর্বপদের সংখ্যা থাকলেও খেয়াল করে দেখো এখানে কিন্তু পরপদ প্রধান না, অন্য পদ প্রধান। কে প্রধান? দেখো এখানে কাকে বুঝাইছে? রাবণকে বুঝাইছে, রাবণ। তো রাবণ তো এখানে দশও না আননও না, দশও না মুখও না, অন্য কিছু। ফলে এটা আমার কি সংখ্যাবাচক বহুব্রীহিতে চলে যাবে, সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা, আর এখানে কি হয়েছে দেখো, এখানে পূর্বপদের সংখ্যা ঠিকই আছে, কিন্তু এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে পরপদ প্রাধান্য পাইছে, মানে রাস্তা প্রাধান্য পাইছে। তাহলে পূর্বপদের সংখ্যা, পরপদ প্রধান, সেগুলোকে আমরা বলি হচ্ছে দ্বিগু সমাস বা দ্বিগু কর্মধারয় সমাস, যেটাই তুমি বলতে চাও, কোনো সমস্যা নেই। তাহলে এই কনফিউশনে পড়া যাবে না, এটা সলভ করে রাখো। আবার নয় তৎপুরুষ নয় বহুব্রীহিতে তোমার ঝামেলা লাগতে পারে, সেক্ষেত্রে মনে রাখবা তৎপুরুষে পরপদের অর্থের প্রাধান্য পায় আর বহুব্রীহিতে কিসের অর্থের প্রাধান্য পায়? অন্য পদের। তো এগুলো খুব ইজি, কনফিউজড হওয়া যাবে না। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি শিখলা, তোমাকে আমি সূত্র শিখাইলাম, সূত্রটা কিভাবে হয়েছে এটা বুঝাইলাম, ম্যাথ করাইলাম, কিন্তু পরীক্ষার হলে যে তাও তুমি ম্যাথ করতে পারো না। এটার কারণ কি? কারণ হচ্ছে তোমাকে টিচার যখন ম্যাথ বুঝাইছে তুমি বুঝছো, তুমি ম্যাথটা নিজে এখন বুঝাইতেও পারবা, কিন্তু তোমার ম্যাথটা প্র্যাকটিস করা নাই। ফলে তুমি নতুন কিছু দিলে বা ওইটাই আবার দিলে তুমি লিখতে পারতেছো না। তো এই জন্য
এই সমাস, প্রত্যয়, এগুলো হচ্ছে অনেক বেশি প্র্যাকটিসের জিনিস, ঠিক আছে? সো তুমি খালি নিয়ম বুঝলেই হবে না, তোমাকে অনেক অনেক ধরনের সমাসের এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। সো আসো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। আমরা বোর্ড প্রশ্ন ধরে প্র্যাকটিস করব, কারণ বোর্ড প্রশ্নগুলো পড়তে পারলে আশা করা যায় যে তুমি এখান থেকে 5টা লেখার মতো কমন পেয়ে যাবা। অনেকে তোমরা সমাস অ্যান্সার করো, খুব কম রেশিও আছে প্রত্যয় অ্যান্সার করো, তো তোমার ইচ্ছা তুমি সমাস অ্যান্সার করবে না প্রত্যয় অ্যান্সার করবা, ইটস আপ টু ইউ, কিন্তু আমি দুটোই আর কি একটু দেখাবো। ওকে, সো দেখো এখানে প্রথমটা দিয়ে যদি শুরু করি, রাজশাহী বোর্ডের 25-এ আসছিল, দিনাজপুর বোর্ডে 19-এ এটা আসছিল, তার মানে বোর্ড কোশ্চেন কি রিপিট হয়, একই বোর্ডেরটা আরেক বোর্ডে রিপিট হয়। সো অনাচার, অনাচার শব্দটার দেখো খেয়াল করে, এখানে পূর্বপদ হচ্ছে অনা, অনা মানে কি নেই, আর পরপদ হচ্ছে আচার, আচার মানে ওই যে আদব কায়দা যেটাকে আমরা বলি আচার আচরণ, হ্যাঁ আমরা বলি না যে কি অনাচার হচ্ছে, তো এখানে মূলত আচার নেই বুঝাচ্ছে। এই আচার আবার খাবারের আচার না, আচার ব্যবহারের আচার। সো আচার নেই, মূলত আচারটা এখানে প্রাধান্য পাচ্ছে। তাহলে আচার কি পরপদ, তাহলে আচার যেহেতু পরপদ তাই আমরা এটাকে পরপদ প্রধান ধরে তৎপুরুষ বলছি। আর যেহেতু পূর্বপদে একটা নেতিবাচক শব্দ আছে নেই, এই জন্য আমরা এটাকে বলছি নয়। তুমি পৃথিবীর যত জায়গায় নয় পাবা, দেখবা এখানে শুরুর পূর্বপদটা একটা নেগেটিভ, নেই, নাই, নি, নয়, এরকম কিছু দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, এরপর অরিন্দম, অরিকে দমন করে যে উপপদ তৎপুরুষ সমাস, তৎপুরুষ মানে পরপদে প্রাধান্য থাকবে, আর উপপদগুলোতে সাধারণত দেখবা যে এরকম কৃত প্রত্যয় মানে ক্রিয়াপদের কানেক্টেড একটা কিছু আসে, যে দেখে দমন, একটা কিছু আটকানো, করা, এই ধরনের ব্যাপার এখানে হচ্ছে থাকে। তারপর অরুণ রাঙা, অরুণ রাঙাকে বলা হচ্ছে উপমান কর্মধারায়। সো উপমান কর্মধারায় এটার সাথে একটু কনফিউশন ক্রিয়েট করে হচ্ছে উপমিত কর্মধারায়। সো এই দুটোকে একটু আলাদা করে দেখতে পারো। যেমন ধরো আমি যখন বলতেছি অরুণ রাঙা, তোমরা কি অরুণ শব্দের অর্থ বুঝো? বলো তো। অরুণ শব্দের অর্থ কি? সমাসের নাম দিলে হবে নাকি তার পদ বলতে হবে? পদ তো বলতে হবে না, তোমাকে শুধু সমাসটার নাম বলতে হবে আর ব্যাস বাক্য করতে হবে। আচ্ছা, অরুণ মানে হচ্ছে নতুন উঠা সূর্য, বা ধরো উষার সময় বা সন্ধ্যার সময় সূর্য যখন উঠতে শুরু করে, উঠতে শুরু করে, তখন চারপাশ যে আভাটা থাকে, তুমি দেখবা যখন সূর্য ডুবে যায় আকাশটা একটু লালচে হয়ে থাকে, এই লালচে হয়ে থাকার ব্যাপারটাকে বলা হচ্ছে অরুণ। তাহলে অরুণ মানে কি? তাহলে অরুণের যদি আমি এতক্ষণ যা বুঝছি তার মিনিং দাঁড় করাই, তার মানে রাঙা কিছু। আর অরুণ রাঙা, এই অরুণ রাঙা বলতে এখানে মূলত একটা তুলনা করা হচ্ছে, কোন একটা কিছুকে অরুণের লাল রঙের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? সো তুমি খেয়াল করবা যখন আমরা উপমান বা উপমিত কর্মধারায় পড়তেছি, উপমান কর্মধারায় আর হচ্ছে কি উপমিত কর্মধারায়, এটা যখন পড়ি বা পাই, তখন আমরা এখানে দেখি যে দুটো বস্তুর মধ্যে তুলনা হচ্ছে, ঠিক আছে? সো এই যে তুলনা হচ্ছে, এই তুলনাটা কি হতে পারে? এই তুলনাটা বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে। এখন বাস্তব নাকি অবাস্তব, এটা আমাদের অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে। তো এই জন্য আমরা যেটা দেখি এখানে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া যায় তখন আমরা বলি উপমান, যদি কমন নেওয়া না যায় তখন আমরা বলি উপমিত। কমন নেওয়া মানে কি? ধরো আমি বললাম যে ওর জামাটা অরুণ রাঙা, তাহলে আমাকে দেখতে হবে ওর জামাটার রং কি রাঙা কিনা, লালচে কিনা, তাহলে আমি ঠিকঠাক তুলনা দিছি, তাহলে এটা একটা কমন নেওয়া গেছে। কমন নেওয়া গেলে উপমান, আর যদি কমন নেওয়া না যায় উপমিত। এটা একটা কনসার্ন। আরেকটা জিনিস খেয়াল করতে পারো, সেটা হচ্ছে উপমান কর্মধারাগুলোতে নাউন থাকে একটা, আর একটা থাকে অ্যাডজেক্টিভ। আর উপমিত গুলোতে দুটোই থাকে নাউন। নাউন মানে নিশ্চয়ই বুঝো বিশেষ্য। উপমিত কর্মধারার যত এক্সাম্পল পাবা দেখবা দুটোই হচ্ছে বিশেষ্য। আর উপমানে একটা থাকে বিশেষ্য, একটা থাকে বিশেষণ। যেমন এখানে খেয়াল করো, এখানে অরুণ হচ্ছে আমার নাউন, আর রাঙা মানে কি? কোন একটা কিছু অরুণের মতো রাঙা। তো বিশেষণের কাজ কি? অন্য একটা পদ সম্পর্কে পরিচয় দেওয়া। ধরো আমি বললাম ওর জামাটা অরুণ রাঙা, তাহলে এখানে রাঙা শব্দটা ওর জামা সম্পর্কে কি করতেছে? আমাকে একটা পরিচয় দিচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। সো একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ যদি থাকে, যদি কোনো কিছু কমন নেওয়া যায়, যদি তুলনাটা বাস্তব হয়, তাহলে সেটাকে আমরা উপমান কর্মধারা বলছি। আর যদি হয় যে না কমন নেওয়া যাচ্ছে না,
একটা ধরো আমি বললাম সিংহ পুরুষ, এখন পুরুষ আর সিংহের মধ্যে তুমি কি কমন নিবা? কমন নেওয়ার কিছু আছে? তুমি যদি বলো যে আপু আমি সাহস কমন নিব, সিংহ অনেক সাহসী, পুরুষ অনেক সাহসী, প্লিজ ডোন্ট। এই দুটো সাহস সেম না। মানে একটা প্রাণীর সাহসের সাথে ব্যক্তির সাহস কোনোভাবেই তুমি তুলনা করতে পারো না, এবং তাদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য নাই, অবাস্তব তুলনা হয়ে যায়। এবং খেয়াল করে দেখো, সিংহ একটা নাউন, একটা প্রাণীর নাম, মানুষও একটা নাউন। সো দুটো নাউন আছে এবং কমন নেওয়া যায় না, উপমিত। তো তুমি যত উপমান উপমিতর এক্সাম্পল পাবা, নাউন অ্যাডজেক্টিভ আর নাউন নাউন, এগুলো দিয়ে চিন্তা করবা, দেখবা ইজি হয়ে যাবে। তাহলে অরুণরাঙ্গা কি? এটা একটা উপমান কর্মধারার মধ্যে পড়ে। এরকম অ দিয়ে অনেকগুলো কর্মধারায় বা অনেকগুলো সমাস আমাদের রাখা হয়েছে, আমরা একটু প্র্যাকটিস করব। আ দিয়েও শুরু হয়েছে, যেমন ধরো আকণ্ঠ, এই যে কণ্ঠ পর্যন্ত পূর্বপদের প্রাধান্য পাইছে। অহরাত্র, অহ মানে হচ্ছে দিবা, দিন, রাত্র মানে রাত। তো আমি যখন বলি আমি অহরাত্র তোমার কথা ভাবি, তার মানে আমি দিনেও তোমার কথা ভাবি, রাতেও তোমার কথা ভাবি। দিনেরও প্রাধান্য পাচ্ছে, রাতেরও প্রাধান্য পাচ্ছে, তার মানে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, পরপদ প্রাধান্য পাচ্ছে। উভয় পদ প্রাধান্য পাইলে সেটা আমাদের কি সমাস? দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এখানে নয় বহুব্রীহি, তারপর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ, এগুলোর এক্সাম্পল দেওয়া আছে। কোন তৎপুরুষ হবে সেটা ডিপেন্ড করে এটা কোন বিভক্তি। যেমন বিভক্তি আমরা 7টা পাইছিলাম, প্রথমটা তো কাউন্ট হবে না, শূন্য। দ্বিতীয়তে পাইছিলাম কে রে, তারপর দ্বারা দিয়া কর্তৃক, হইতে থেকেছে, র এর, এ অতে, এতে, এরকম যেই বিভক্তি, তোমাদের সমাসের ক্লাসে বিভক্তিও পড়াইছে 7টা বিভক্তি। সো যেই বিভক্তি সেই বিভক্তির নামে আমরা তৎপুরুষ সমাসগুলোর নামকরণ করি। তারপরে যে দেখো 80-20, 80 মানে কি? 80 মানে হচ্ছে দাঁত, আর 20 মানে তো বিষ। সো আমি 80-20 শব্দটা দ্বারা দাঁতকেও বুঝাচ্ছি না, বিষকেও বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি কাকে? সাপকে। সো সাপ মানে কি? অন্য পদ। অন্য পদ মানে কি? অন্য পদের অর্থে প্রাধান্য পাইলে সেটা কি? বহুব্রীহি সমাস। এরপর আলিম 25-এ আসছে, দেখো রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড 24-এ আসছে আয়কর। আয়কর মূলত কি? আমি যখন বলি আমি আয়কর দেই, তখন আমি কি আয় দেই নাকি আয়ের উপর ডিপেন্ড করে একটা কর দেই, ট্যাক্স দেই? মূলত ট্যাক্স দেই। তাহলে ট্যাক্স কি? পরপদ, পরপদের অর্থ প্রাধান্য পাইছে। ওকে, তাহলে হয় কর্মধারায় হবে, না হয় তৎপুরুষ হবে, না হয় দ্বিগু হবে। দেখো তো শুরুতে কি সংখ্যা আছে? নাই, তাহলে দ্বিগু হবে না। এখানে কি কোনো বিভক্তি আছে? নাই, তাহলে তৎপুরুষ হবে না। তাহলে বাকি থাকে কি? কর্মধারায়, লিখলাম কর্মধারায়। মধ্যপদলোপী কেন? কারণ মাঝখানের দুইটা পদ কি হয়েছে? লোপ পাইছে। মধ্যপদলোপী কর্মধারায়। তারপর অব্যয়ভাব, অনেকগুলো এক্সাম্পল এখানে অব্যয়ভাবের আছে। অব্যয়ভাব মানে হচ্ছে যেটার পূর্ব পদের অর্থের প্রাধান্য পায়, মানে উপসর্গগুলোর শুরুতে থাকা যে উপসর্গ বা প্রথম পদ, সেগুলোর যদি অর্থটা প্রাধান্য পায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে অব্যয়ভাব সমাস। শুধু তৎপুরুষ না লিখে কোন তৎপুরুষ কোন কর্মধারা, এটা লিখতে পারাটা বেটার আর কি। ঠিক আছে, পুরোটা লেখা উচিত। ওকে, অব্যয়ভাবের এক্সাম্পল অনেক বেশি আসতে দেখতেছি, তাহলে তোমরা অব্যয়ভাবটা একটু ভালো করে দেখো। বহুব্রীহিও আসে, দেখো উর্ণ নাভ। উর্ণা মানে হচ্ছে উর্ণা নাভিতে যার, এখানে মূলত হচ্ছে জাল নাভিতে যার, এরকম বুঝাচ্ছে। তো এটা বেসিক্যালি মাকড়সাকে বোঝায়, মাকড়সাকে বোঝায়। তারপর আর কি? দ্বন্দ্ব, উত্তরোত্তর, প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি মানে হচ্ছে যে বহুব্রীহি সমাসের অন্তে বা শেষে প্রত্যয় থাকে। দেখো এখানে উন পাজরে একটা বহুব্রীহি সমাস, এটা একটা ব্যক্তিকে বুঝাচ্ছে, উনকেও বুঝাচ্ছে না, পাজরকেও বুঝাচ্ছে না, একজন দুর্বল ব্যক্তিকে বুঝাচ্ছে। সো অবশ্যই অন্য কাউকে যেহেতু বুঝাইছে, বহুব্রীহি সমাস তো হবে। এখন এটা প্রত্যয়ান্ত বহুব্রীহি কেন? এটার কারণ হচ্ছে এটার যে শেষে, তুমি যদি এটা নিচে তাকাও, মানে একদম শেষে তাকাও, ওকে, যেটা বলতেছিলাম যে তুমি যদি এটার পরপদটার দিকে তাকাও, তাহলে পরপদটা শেষ হয়েছে কি দ্বারা? দেখো এ দ্বারা, উন পাজুরে। সো এই এ হচ্ছে কি? আমার একটা প্রত্যয়, অন্তে প্রত্যয় আছে, তাই আমরা এটাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলছি। তুমি শুধু বহুব্রীহি বললেও তোমাকে হয়তো বা নাম্বার দিয়ে দিবে, দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা কাজল কালো দেখতে পাচ্ছি উপমান কর্মধারায়।
রূপক কর্মধারয়, এটা আমাদের কাছে নতুন, এটা একটু বলি। সো রূপক কর্মধারয়গুলোতে মূলত কি থাকে? রূপক কর্মধারয়গুলোতে আমরা দেখি যে যে দুইটা জিনিসের কথা বলা হচ্ছে সেই দুইটা জিনিসকে অভিন্ন করে দেখা হয়। অভিন্ন, অভিন্ন মানে হচ্ছে সেম। দেখো আমি যখন বলি কাজল কালো, ধর আমি বললাম কাজল কালো চুল, তখন আমি কিন্তু কাজল এবং কালো চুল দুটোকে এক করে দেখি নাই, আমি দুটোকে কম্পেয়ার করছি। আমি বলি নাই যে যাহাই কাজল তাহাই হচ্ছে চুল, এখানে তুলনা হয়েছে, কাজলের সাথে কালো চুলের তুলনা। কিন্তু যখন তুমি দেখবা রূপক কর্মধারায়, সেখানে তুমি দেখবা যে দুটোকে সেম চিন্তা করা হচ্ছে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, দুটো একই জিনিস। যেমন ক্রোধানল, এখানে একটা শব্দ হচ্ছে ক্রোধ, ক্রোধ মানে কি? রাগ, আর অনল মানে হচ্ছে আগুন। তাহলে রাগ আর আগুনকে আমি তুলনা করতেছি না, বরং আমি বলতেছি যাহাই রাগ তাহাই হচ্ছে আগুন। কিভাবে? আগুন যেরকম সবকিছু পুড়িয়ে ফেলে, নষ্ট করে ফেলে, রাগও সেরকম সবকিছু নষ্ট করে ফেলে। সো রূপক কর্মধারয় সমাসগুলোতে অভিন্নতা বোঝানো হয় বা সেম বোঝানো হয়, তুলনা করা হয় না। এবং রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যতে আমরা মাঝখানে রূপ দেই, উপমান কর্মধারয় সমাসের ব্যাস বাক্যতে মাঝখানে ন্যায় দেই, উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্যতে শেষে ন্যায় দেই। ওকে, তারপর হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস হচ্ছে যেগুলো অলওয়েজ সমাসবদ্ধ অবস্থায় থাকে। বেশিরভাগ ক্ষেত্রে নিত্য সমাসগুলো শেষ হয় অন্তর শব্দ দ্বারা, কালান্তর, গ্রহান্তর, দেশান্তর এরকম থাকে। তারপর হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি কথাটার মানে হচ্ছে, ব্যতিহার কথাটা যেখানেই পাও মনে রাখবা এখানে ক্রিয়ার পারস্পরিকতা বুঝায়। ক্রিয়ার পারস্পরিকতা, এটার মানে হচ্ছে একটা কাজ দুই পক্ষকেই করতে হবে, একজন করলে হবে না। আমি পড়াচ্ছি, তুমি শুনতেছো না, পড়তেছো না, এটা ব্যতিহার না। ব্যতিহার কখন হবে? যখন ধরো, এই যে ধরো একটা এক্সাম্পল দিচ্ছে কানাকানি, মানে কানে কানে যে কথা। তো এটা যেহেতু বহুব্রীহি, কেন? কারণ এখানে কানাকেও বুঝাচ্ছে না, কানিকেও বুঝাচ্ছে না, তাই বহুব্রীহি। এখন ব্যতিহার কেন? রিজন হচ্ছে, কখন কানাকানি হয়? যখন একটা কথা তুমি বলবা আরেকজন শুনবে, তখনই তো কানাকানি। যদি তুমি একা বলো আরেকজন না শুনে, তখন তো কানাকানি না। ধর আমরা বললাম ওর সাথে আমার চোখাচোখি হয়েছে, মানে কি? আমি ওর চোখের দিকে তাকাইছি, ও আমার চোখের দিকে তাকাইছে, তাহলে এখানে ক্রিয়াটা দুই পক্ষই পরস্পর কাজটা করতেছে। তারপরে ধরো লাঠালাঠি, তুমি লাঠি দিয়ে মারতেছো, আরেকজন তোমাকে লাঠি দিয়ে মারতেছে, দুই পক্ষ এখানে ইনক্লুডেড। সেরকম ইনক্লুডেড দুই পক্ষের কাজ বুঝালে সেটাকে আমরা বলি ব্যতিহার। আর বহুব্রীহি কেন, এটা তো তুমি জানো। ওকে, সো আমাদের কাজ হচ্ছে বোর্ড কোশ্চেন গুলোকে একটু ভালো করে দেখা, বারবার বারবার প্র্যাকটিস করা, রিভাইজ দেওয়া, কোনোটায় কনফিউশন হইলে সেটা নিয়ে একটু চিন্তা করা যে কেন এটা এটা হলো। যেমন দেখো এই যে চৌরাস্তা দিগু, কিন্তু এটা কি সংখ্যাবাচক বহুব্রীহি, তাহলে এটারও পূর্বপদে 4 আছে, এটারও পূর্বপদে 4, এটারও পূর্বপদে 4, এটারও পূর্বপদে 4, সবগুলোরই তো পূর্বপদ সংখ্যা দিয়ে শুরু হয়েছে। কিন্তু এটা দিগু, বাকিগুলো কেন সংখ্যাবাচক বহুব্রীহি? কারণ হচ্ছে চৌরাস্তায় আমি রাস্তা বুঝাই, কিন্তু চৌচালায় আমি চালা বুঝাই না, আমি বুঝাই ঘরকে, এক ধরনের ঘরকে। চতুষ্পদ বলতে আমি পা বুঝাই না, 4 পা বিশিষ্ট কোনো কিছুকে বুঝাই, হতে পারে সেটা গরু। চৌকাঠ বলতে আমি কাঠকে বুঝাই না, 4 কাঠ দিয়ে কাঠামো তৈরি করা কোনো একটা কিছুকে বুঝাই। সো অন্য পদ বুঝাইছে, তাই বহুব্রীহি সমাস হয়েছে। চরণ কমল, এখানে দেখো চরণ এবং কমল তুলনা করা হচ্ছে, পাকে পদ্ম ফুলের সাথে তুলনা করা হচ্ছে। এখন তুমি একটা মানুষের পাকে পদ্ম ফুলের সাথে তুলনা করতেছো, এই তুলনা প্রথম কথা অবাস্তব। দ্বিতীয় কথা, তোমার পায়ের সাথে পদ্ম ফুলের কোনো কমন ক্যারেক্টারিস্টিক্স নাই, কোনো সাধারণ বৈশিষ্ট্য নাই। এখন তুমি বলতে পারো যে আপু আমার পাও অনেক নরম, কমল বা পদ্ম অনেক নরম, তো নরমের জায়গা থেকে আমি দুইটাকে একই চিন্তা করতেছি, তাহলে তো উপমান হবে না। তাও উপমান হবে না, উপমিত হবে। কেন? তুমি দেখো চরণ মানে পা, শরীরের একটা অঙ্গের নাম, তার মানে এটা কি একটা নাউন। কমল মানে কি? পদ্ম ফুল, এটাও একটা নাউন। সো দুটোই নাউন, তুমি এটাকে কোনোভাবে উপমান কর্মধারায় বলবা না, উপমিত কর্মধারায়। আর উপমিত কর্মধারাতে শেষে ন্যায় হয়। ওকে, তাহলে তোমরা হচ্ছে একটু যে বোর্ড কোশ্চেন গুলো আছে একটু নিজেরা দেখো, একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? সমাজ থেকে অনেক সময় বোর্ডে আসে না, কিন্তু অনেক সময় কলেজগুলো দেয়, এই জন্য একটু দেখাইলাম যে সমাজ থেকে যদি রিটেন প্রশ্ন আসে সেক্ষেত্রে রিটেন প্রশ্নগুলো কেমন হতে পারে। আসবে না, বাট দেখে রাখতে পারো আর কি। ওকে, এবার আসো প্রত্যয়। তোমাদের অনেক পছন্দের জায়গা, অনেক পছন্দ করো আমি জানি, সবাই প্রত্যয় অ্যান্সার করার জন্য উদ্গ্রীব হয়ে থাকো মনে হয়। সো প্রত্যয়, প্রত্যয় থেকে কি আসে সেটা একটু দেখি। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় আমরা পাইছি 2 প্রকার। একটা হচ্ছে কি কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় ডিপেন্ড করে কিসের উপর?
যদি আমার প্রত্যয়টা ক্রিয়াপদের সাথে বসে, ক্রিয়াপদ প্লাস প্রত্যয়, তাহলে আমরা এটাকে কৃত প্রত্যয় বলবো। আর যদি এমন হয় নামপদের সাথে প্রত্যয়টা বসছে, তখন আমরা সেটাকে বলবো তদ্ধিত প্রত্যয়। অ্যাজ ইট ইজ, খুবই সিম্পল একটা টাস্ক। প্রত্যয় ভাঙাটা একটু কঠিন, এটার ক্ষেত্রে নিয়মগুলো তোমাদের আগেও তো একটা ফুল বেসিক ক্লাস হয়েছে, বেসিক ক্লাসেও তোমরা ক্লাসের স্লাইডটা বা ক্লাস রেকর্ডটা যদি আবার দেখো, সেখানে দেখবা যে কখন জন হয়, কখন উক হয়, কখন তি হয়, এগুলো বলা আছে। তো আমরা ওইদিকে যাবো না, আমরা জাস্ট প্রত্যয়টা আজকে চিনতে পারতেছি কিনা সেটা একটু বলি। সো দেখো, এই যে প্রথমটাকে আমরা বলতেছি তদ্ধিত প্রত্যয়। কেন তদ্ধিত প্রত্যয় বলছি? কারণ দেখো, আমি যখন বলি অন্য, এই অন্য তো কোনো ক্রিয়াপদ না। আমি যখন বলি অন্যটা দাও, দাও ক্রিয়াপদ, কিন্তু অন্য কি কোনো ক্রিয়াপদ না? তাহলে ক্রিয়াপদের সাথে যেহেতু হয় নাই, তাই এটা তদ্ধিত প্রত্যয়। কিন্তু একটু খেয়াল করে দেখো শব্দটা, তোমাকে তো এই শব্দগুলো পরীক্ষায় দিবে। এখন এই শব্দগুলো দেখে তুমি কিভাবে বুঝবা? ধরো ইচ্ছুক, ইচ্ছুক শব্দটা কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, তুমি বুঝবা কিভাবে? আমি যখন বলি ইচ্ছা, ইচ্ছুক মানে কি? আমি কাজটা করতে ইচ্ছুক, তার মানে এই কাজটা করার পেছনে আমার আগ্রহ আছে, ইচ্ছা আছে। সো ইচ্ছা তো কোনো ক্রিয়া না, তাহলে ইচ্ছা যদি কোনো ক্রিয়া না হয়, তাহলে সেটাকে আমি কি করতে পারি না? কৃত প্রত্যয় বলতে পারি না। আমাকে এটা বলতে হবে কি? তদ্ধিত প্রত্যয়। তাহলে ক্রিয়াপদের সাথে বসলে কৃত প্রত্যয়, আর যদি নামপদ থেকে শব্দটা আসে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন খেয়াল করে দেখো, উক্তি, তুমি যখন বলো তার উক্তি আমার ভালো লাগছে, তার মানে উক্তি শব্দটা তোমাকে দিল পরীক্ষায়, উক্তি দিল। এখন উক্তি মানে কি? কথা না? সো কথা কি? আমি যখন কথা বলতেছি, অবশ্যই আমি একটা কাজ করতেছি না, তাহলে কোনো কিছু চিন্তা করা ছাড়া উক্তিকে তুমি কি বলবা? কৃত প্রত্যয়। কেন? কারণ এটা একটা ক্রিয়াপদকে নির্দেশ করতেছে। তারপর ধরো কার্য, কার্য কি? একটা কাজকে বুঝায়, কৃত প্রত্যয়। খেলনা, খেলনা শব্দটা দেখো, খেলনা দ্বারা আমরা কি কোনো কিছু খেলার সাথে যুক্ত করতেছি। সো খেলা অবশ্যই কি একটা ক্রিয়া, কাজ। সো এটাকে আমরা একটা কৃত প্রত্যয়ের মধ্যে ফেলতেছি। ছেলেমি, ছেলেমি শব্দটা আসছে কোত্থেকে? ছেলে যোগ আমি, ছেলে তো কোনো ক্রিয়াপদ না, ছেলে একটা নামপদ, ফলে এটাকে আমি তদ্ধিত প্রত্যয়ের মধ্যে ফেলছি। তারপর দেখো ঝালাই, ঝাল যোগ আই, ঝাল কি কোনো ক্রিয়া না, তাহলে এটা তদ্ধিত প্রত্যয়। জেলে, জাল থেকে আসছে, জাল তো কোনো ক্রিয়াপদ না, নামপদ, এই জন্য এটা তদ্ধিত প্রত্যয়। জ্যান্ত, আমি ওকে জ্যান্ত রাখবো না, সো এখানে কিন্তু একটা কাজ করা বোঝানো হচ্ছে, ফলে দেখো এটা একটা কৃত প্রত্যয়। জ্ঞাতব্য, জ্ঞাতব্য মানে কি? আপনার জ্ঞাতব্যের জন্য জানাচ্ছি যে, জ্ঞাতব্য মানে হচ্ছে জানানো, মানে কোনো জ্ঞান দেওয়া। সো অবশ্যই এটা একটা কাজ, ফলে এটাকে আমি কৃত প্রত্যয়ের মধ্যে ফেলছি। আর এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু রুট ওভার না, এটা কি? ধাতু চিহ্ন। ধাতু মানে কি? ক্রিয়াপদের মূল অংশকে আমরা বলি হচ্ছে ধাতু। যেমন ধরো, করি হচ্ছে আমার একটা ক্রিয়াপদ। এখন এটাকে যদি তুমি ভাঙো, তুমি কি পাবা? তুমি পাবা কর যোগ ই। তাহলে এই ক্রিয়াপদটার মূল অংশ হচ্ছে কর, এই মূল অংশটাকে আমরা বলি হচ্ছে কি? ধাতু। এই জন্য কৃত প্রত্যয়গুলোতে মূল অংশগুলোর আগে একটা করে ধাতু চিহ্ন হচ্ছে দেওয়া আছে। তারপর ট থেকে শুরু করে ত, থ, দ, ধ, এখানেও যতগুলো কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় রাখা পসিবল রাখা হয়েছে। দেখো দোলনা, দোলনা মানে কি? কোন একটা কিছু তো দুলাইতে হবে, সো দুলানো কি? অবশ্যই একটা কাজ, ফলে এটাকে আমরা কৃত প্রত্যয়ের মধ্যে ফেলছি। নবান্ন, নবান্ন মানে কি? এটা একটা উৎসব না? নবান্নকে যদি তুমি ভাঙো, তাহলে কি পাও? যে নতুন ধান বা নতুন ফসলের আগমন উপলক্ষে যে অন্ন বা যে উৎসবের আয়োজন করা হয়, সেটাই তো নবান্ন। তাহলে নব বা ভাত, নব মানে নতুন, আর অন্ন মানে ভাত, দুটোর কোনোটাই কোনো ক্রিয়াকে বুঝায় না, তাহলে অবশ্যই এটা কি একটা তদ্ধিত প্রত্যয় হবে। দেখো, এটা একটা তদ্ধিত প্রত্যয়। ধার্মিক, ধর্ম থেকে আসছে, ধর্ম কোনো ক্রিয়া না, ফলে এটা তদ্ধিত প্রত্যয়। কিন্তু এই ধর্মটা আবার কৃত প্রত্যয় কেন? দেখো, এটা ধ্রি থেকে আসছে। ধ্রি মানে কি? ধ্রি মানে হচ্ছে ধরা, ধরা তো কোনো কাজ, ফলে এটা কৃত প্রত্যয়। আচ্ছা, এরকম আরো কিছু এক্সাম্পল আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। পণ্ডিত, তদ্ধিত প্রত্যয়। পরিত্যাগ, পরিত্যাগ করা, এটা একটা কাজ, ফলে কৃত প্রত্যয়ের মধ্যে আমরা এটাকে ফেলছি। তো বিগত প্রশ্ন দেখলে মোটামুটি আর কি কমন পড়ার একটা আশা করা যায়। প্রকৃতির প্রত্যয় ভাঙাটা বেশ একটা প্র্যাকটিসের জায়গা। তুমি হুট করেই একদিনেই আসলে প্রকৃতির প্রত্যয় ভাঙাটা শিখতে পারবা না, কিছু নিয়ম আছে শেখার। প্রকৃতি প্রত্যয়ের ক্লাস, আজকে তো রিক্যাপ ক্লাস ছিল, সো প্রকৃতি প্রত্যয়ের ক্লাসটা একটু দেখবা, কি থাকলে কি দিতে হয় সেটা যাতে আর কি জানতে পারো। আচ্ছা,
একশেষ দ্বন্দ্বের বিষয়টা, একশেষ দ্বন্দ্ব হচ্ছে ধরো এই যে তুমি আমিও সে, এখানে তিনটা পদকে নিয়ে যে আমরা একটা সমাসে বা একটা পদে পরিণত করলাম, এটাই তো মূলত আমাদের একশেষ দ্বন্দ্ব। মানে এমন একটা দ্বন্দ্ব যেখানে ব্যাস বাক্যের পদগুলো যখন সমাসবদ্ধ হয় তখন এরা মানে আগের যে সমসমান পদগুলো থাকে সেগুলো আর ইনক্লুডেড হয় না আর কি। সে, তুমিও, আমি, আমরা, হ্যাঁ, একশেষ দ্বন্দ্বের এক্সাম্পল। শুধু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে তোমার জন্য মোর দেন এনাফ। ওকে, আচ্ছা, যদি টপিক রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে করতে পারো, পরে মনে পড়লে সেটা কিউএনএতেও করতে পারো ইচ্ছা। প্রত্যয় রিলেটেডও সমাসের মতোই কিছু হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের সামনে রাখা হয়েছে। আচ্ছা মাসুদ, কপোতক্ষ নদের ক্ষেত্রে যেরকম আমরা অষ্টক এবং ষষ্ঠকের মিল বিন্যাস পাইছিলাম, পদ্মা কবিতার ক্ষেত্রে এরকম অষ্টক এবং ষষ্ঠকের মিল বিন্যাস তোমার বইয়ে দেওয়া নাই। কপোতক্ষ নদের সময় তুমি পড়ছিলা কেন? কারণ তোমাকে মিল বিন্যাস দেওয়া ছিল, ক খ ক খ খ ক এরকম দেওয়া ছিল, পদ্মা কবিতায় দেওয়া নাই। ফলে তোমার এটা নিয়ে দুশ্চিন্তা না করলেও খুব একটা সমস্যা নাই, আসবে না, যেহেতু বোর্ড বইয়ে দেওয়া নেই, আর তখন দেওয়া ছিল ফলে আসতো। সমাস আসবে মেহতা, এটা মোটামুটি শিওর। প্রত্যয় আসবে কিনা এটা আমি জানি না, সমাস আসবে এটা শিওর। প্রত্যয় আসার চান্স 50-50, আসতেও পারে নাও আসতে পারে। একজন যে শুধু এটার অথবা নাই, এই তোমরা বিগত প্রশ্ন দেখো, তোমাদের 25 ব্যাচে যারা ভাইয়া পুরো পরীক্ষা দিছে ওদের প্রশ্নটা আজকে কি করবা, সার্চ দিবা 2025 সালের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এইচএসসি বলে সার্চ দিয়ে দেখবা কোনটার এগেইনস্টে কোনটা। যেমন উচ্চারণের নিয়মের এগেইনস্টে শুদ্ধ উচ্চারণ, বানানের নিয়মের এগেইনস্টে বানানের শুদ্ধ বানান, এগুলো একটু দেখবা। একজনের মুখের কথার থেকে বেটার হচ্ছে তুমি নিজে 2 দিন পরে পরীক্ষা দিবা, তুমি একটা এইচএসসি এর স্টুডেন্ট, তুমি একটু দেখো যে কোনটা আমি পড়লেও হয় না পড়লেও হয়, আমি উপসর্গ সমাস ভালো করে পড়লে প্রত্যয় না পড়লেও হচ্ছে কিনা, এটা তোমাকে আইডেন্টিফাই করা উচিত, তোমার পারা উচিত। আমি বানানের নিয়ম পড়লে আমি বানান শুদ্ধ পড়বো না, শুদ্ধ উচ্চারণ পড়লে উচ্চারণের নিয়ম পড়বো না, এগুলো তোমার নিজে থেকে বের করার বা নিজে থেকে চিন্তা করার বিষয়। তোমাকে কি আমি বলে দিব যে তুমি যৌব পড়ো না, বাকি চ্যাপ্টার গুলো পড়েও পরীক্ষা দেওয়া যায়? তোমাকে কি আমি বলবো ডিফারেন্সিয়েশন পড়ো, ইন্টিগ্রেশন পড়ো না? তো আমি অ্যাজ এ টিচার বলবো না, এটা তোমার সিদ্ধান্ত। সেক্ষেত্রে তুমি বিগত বছরের ভাইয়া আপুদের প্রশ্ন দেখে সিদ্ধান্ত নিতে পারো। তবে উপসর্গ আর সমাস এই দুটো ভালো করে পড়লে, প্রত্যয়টা যদি চাও, মনে হয় যে না আমার উপসর্গ এবং সমাস খুব ভালো করে পড়া আছে, আমি প্রত্যয়টা বাদ দিতে চাচ্ছি, দিতে পারো। বহুব্রীহির এক্সেপশন বলতে, বহুব্রীহি তো সবই এক্সেপশন, কোনোটাতেই তো আসলে পূর্বপদ পরপদ প্রাধান্য পায় না, অন্য পদ প্রাধান্য পায়। তোমার প্রশ্নটা ভাইয়া বুঝি নাই, সরি আপু বুঝি নাই। সো এই তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। যাদের সমাস বা প্রত্যয় মনে হচ্ছে আরেকটু বেসিক লাগবে তারা একটু কষ্ট করে পাস্ট ক্লাস থেকে সমাস এবং প্রত্যয়ের যে দুটো করে ক্লাস হয়েছে ওগুলো একটু দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো, ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কারো প্রশ্ন যদি ভুলে মিস হয়ে যায় সেক্ষেত্রে কিউএনএ তে প্রশ্নটা করতে পারো, সেখান থেকে উত্তর পাবা আর কি। কারণ আমি যখন লেকচার দিচ্ছিলাম তখন আমি তোমাদের প্রশ্নগুলো তো দেখি নাই, যখন সামনে এখানে দাঁড়াই তখন হচ্ছে আর কি প্রশ্ন দেখছি। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।